ষড়যন্ত্রের জাল কত ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছিল অন্তর। খালাতো বোন মিথিলার একটি মিথ্যে অভিযোগে তার জীবন তছনছ করে দিয়েছিল। যে বাড়িতে তার জন্ম, যেখানে সে বড় হয়েছে, আজ সেখানে সে অপরাধী, সকলের চোখে খারাপ। ঘটনার সূত্রপাত সেদিন, যেদিন মিথিলার বাড়ির সবাই কোনো আত্মীয়ের বাড়ি গিয়েছিল। দুপুরে বাড়িতে শুধু অন্তর আর মিথিলাই ছিল। কিছুক্ষণ পর মিথিলার প্রেমিক নীল চুপি চুপি তাদের বাড়িতে আসে। তারা যখন ঘরের দরজা বন্ধ করে নিজেদের মতো ছিল, ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে মিথিলার ভাই আকাশ এসে পড়ে। আকস্মিক আগমনে নীল হকচকিয়ে যায় এবং পালানোর চেষ্টা করে। তাড়াহুড়োয় তার একটি দামি চামড়ার জুতো আর একটি ডিজাইনার শার্ট ঘরের এক কোণে পড়ে থাকে। আকাশ যখন দরজার বাইরে থেকে কড়া নাড়তে শুরু করে, তখন মিথিলা ভয় পেয়ে যায়। ধরা পড়লে বাড়িতে কি হবে সেই ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার মাথায় একটি জঘন্য পরিকল্পনা আসে। আকাশ দরজা খুলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই মিথিলা চিৎকার করে কাঁদতে শুরু করে। তার কান্নার আওয়াজে আকাশ হতভম্ব হয়ে যায়। কি হয়েছে মিথিলা? আকাশ আতঙ্কিত স্বরে জিজ্ঞাসা করে। কাঁদতে কাঁদতে মিথিলা অভিযোগের তীর অন্তরের দিকেই ছুড়ে দেয়। ভাইয়া ভাইয়া, অন্তর আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল। আকাশের চোখ রাগে লাল হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না তার শান্তশিষ্ট ভাই অন্তর এমন কাজ করতে পারে। মিথিলা তখন আরো নাটকীয়ভাবে কাঁদতে শুরু করে এবং আকাশের কাছে মিথ্যার ফুল ছুরি ফোটাতে থাকে। সে এমনভাবে কথাগুলো বলছিল যে সত্যিই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মিথিলা কাঁদতে কাঁদতেই বলে, আমি আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু ভয় পেয়েছিলাম। ও আমাকে জাপটে ধরেছিল, আমার জামা কাপড়। আকাশ আর কোনো কথা না শুনে রাগে ফুঁসতে ফুঁসতে অন্তরের ঘরের দিকে যায়। অন্তর তখন তার ঘরে বসে বই পড়ছিল। আকাশের রাগান্বিত মুখ দেখে সে বুঝতে পারে কিছু একটা ঘটেছে। অন্তর! আকাশের চিৎকার শুনে অন্তরের বুকের ভেতরটা ভয় কেঁপে ওঠে। ভাইয়া কি হয়েছে? অন্তর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে। আকাশ এক মুহূর্ত দেরি না করে অন্তরের গালে সজোরে চড় মারে। চড়ের আঘাতে অন্তরের মুখ ঘুরে যায়। তুই তুই এত খারাপ হতে পারিস? আমি স্বপ্নেও ভাবিনি। আকাশ রাগে কাঁপতে কাঁপতে বলে, আমার বোনের সাথে? ছি! অন্তর হতভম্ব হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু ভাইয়া আমি তো কিছুই করিনি, মিথিলা ভুল বলছে। ঠিক সেই মুহূর্তে তাদের বাবা মা বাইরে থেকে এসে পৌঁছান। আকাশের উত্তেজিত কথাবার্তা এবং মিথিলার কান্নার আওয়াজ শুনে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। কি হচ্ছে এখানে? অন্তরের বাবা রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করেন। আকাশ তখন মিথিলার অভিযোগ তাদের কাছে জানায়। মিথিলার সাজানো কথাগুলো শুনে তাদের বাবা মায়ের মুখও কালো হয়ে যায়। তারা বিশ্বাস করতে পারছিলেন না তাদের ছেলে এমন জঘন্য কাজ করতে পারে। অন্তর, এটা তুই কি করেছিস? অন্তরের মা কান্নায় ভেঙে পড়েন। আমি তোকে এমন শিক্ষা দিইনি। অন্তর বারবার বোঝানোর চেষ্টা করে যে মিথিলা মিথ্যা বলছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। মিথিলার কান্না এবং আকাশের রাগ তাদের এতটাই আচ্ছন্ন করে রাখে যে তারা অন্তরের একটি কথাও শুনতে রাজি ছিলেন না। বাবা, মা, তোমরা আমার কথা বিশ্বাস করো। আমি সত্যি কিছু করিনি। মিথিলা মিথ্যা বলছে। আরে আমি তো আমার গড়ে ছিলাম। অন্তর আকুতি জানায়, কিন্তু তার বাবা কঠিন গলায় বলেন, আর একটাও মিথ্যা কথা বলবি না। তোর মতো ছেলের এই বাড়িতে আর কোনো স্থান নেই। তুই এখনই আমার চোখের সামনে থেকে দূর হ। অন্তরের মাও একই কথা বলেন। হ্যাঁ, তুই যা এখান থেকে। আর কখনো এই বাড়িতে ফেরার চেষ্টা করবি না। তাদের কথাগুলো অন্তরের বুকে ছুরির মতো আঘাত করে। যাদের সে সবচেয়ে বেশি ভালোবাসতো, যারা তার সবকিছু ছিল, আজ তারাই তাকে ভুল বুঝছে এবং বাড়ি থেকে বের করে দিচ্ছে। মিথিলার একটি মিথ্যা অভিযোগের কাছে তাদের এতদিনের ভালোবাসার বিশ্বাস হেরে গেল। অন্তর হতবম্বের মতো দাঁড়িয়ে থাকে, তার চোখে জল। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত, কোথায় যাবে সে। তোমরা তোমরা সত্যি আমাকে বিশ্বাস করছো না? অন্তরের গলা ধরে আসে। আকাশ এগিয়ে এসে অন্তরের হাত ধরে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে যায়। বের হ আমার বাড়ি থেকে। আর কখনো এখানে আসবি না।
অন্তর নিজেকে অসহায় মনে করে। তার মনে হচ্ছিল যেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। যে বাড়িতে সে হেসে খেলে বড় হয়েছে, আজ সেই বাড়ির দরজায় তার জন্য বন্ধ হয়ে গেল। রাতের অন্ধকারে একা নিঃস্ব অন্তর রাস্তায় এসে দাঁড়ায়। তার চোখে জল, মনে গভীর কষ্ট আর ভবিষ্যতের অনিশ্চয়তা। মিথিলার মিথ্যা অপবাদ তার জীবন কেড়ে নিয়েছে। কোথায় যাবে সে, কি করবে, কিছুই তার জানা নেই। শহরের অচেনা রাস্তায় সে একা হেঁটে চলে। তার বুকের ভেতরটা হাহাকার করছে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন? কেন মিথিলা তার সাথে এমন করলো? আর কেনই বা তার বাবা মা তাকে একটি বারও বিশ্বাস করলো না? এই আঘাত সে কিভাবে সহ্য করবে? তার ভবিষ্যৎ এখন শুধুই অন্ধকার। এ কষ্টের ভার নিয়ে শহরের অলিগলিতে ঘুরতে ঘুরতে রাত গভীর হয়। পেটের ক্ষুধাকেও সে ভুলে যায়। তার মনে শুধু তার আপনজনেদের ঘৃণা আর মিথিলার বিশ্বাসঘাতকতার ছবি ভেসে ওঠে। এক রাশ হতাশা আর অভিমান নিয়ে সে ক্লান্ত পায়ে হেঁটে চলে। কোথায় তার গন্তব্য জানা নেই। এই শহরে সে যেন এক আগন্তুক, যার কোনো ঠিকানা নেই। শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তালুকদার বাড়ি কেবল একটি অট্টালিকা নয়, এটি ঐতিহ্য আর প্রাচুর্যের প্রতীক। এই বাড়ির প্রতিটি ইটে মিশে আছে তালুকদার পরিবারের দীর্ঘদিনের প্রতিপত্তি আর সম্মান। একসময়ের প্রভাবশালী জমিদার বংশের উত্তরসূরি নন্দিনী তালুকদার অল্প বয়সেই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেলেও রেখে গেছেন বিশাল সাম্রাজ্য আর অগণিত দায়িত্ব, যা এখন একা হাতে সামলাতে হয় নন্দিনীকে। বাবা মায়ের স্মৃতি আঁকড়ে ধরে নন্দিনী চেষ্টা করে তাদের রেখে যাওয়া ব্যবসাকে সচল রাখতে। কিন্তু এই কঠিন পথে পদে পদে বাধা হয়ে দাঁড়ান তারই আপন চাচা আমির তালুকদার। আপাত দৃষ্টিতে সদালাপি এই মানুষটির ভেতরে লুকিয়ে আছে এক গভীর লোভ। তিনি চান যে কোনো মূল্যে নন্দিনীর সমস্ত সম্পত্তি দখল নিতে, আর সেই উদ্দেশ্যে তিনি তার একমাত্র ছেলে ফাহিম তালুকদারের সাথে নন্দিনীর বিয়ে দেওয়ার ফন্দি আটেন। তবে নন্দিনী এখনও তার চাচার আসল উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানে না। সে শুধু জানে ফাহিমকে তার পছন্দ নয়। ছেলেবেলা থেকে একসাথে বড় হলেও ফাহিমের মধ্যে সে কখনোই জীবনসঙ্গীর গুণাবলী খুঁজে পায়নি। তাই যখনই বিয়ের প্রসঙ্গ ওঠে নন্দিনী কৌশলে এড়িয়ে যায়। কিছুদিন আগে সে তার চাচার কাছে মিথ্যে বলেছিল যে তার পছন্দের একজন মানুষ আছে এবং তাকে ছাড়া সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। নন্দিনী ভেবেছিল এই কথা শুনে হয়তো তার চাচা বিয়ের জন্য চাপ দেওয়া বন্ধ করবেন, কিন্তু তার ধারণা ভুল ছিল। আজ সকালে ব্রেকফাস্ট টেবিলে আমির তালুকদার অপ্রত্যাশিত এক প্রস্তাব দেন। আমির তালুকদার মিষ্টি হেসে বলেন, নন্দিনী মা, তুমি বলেছিলে তোমার নাকি পছন্দের একজন আছে। আমরা তো তুই তাকে চিনি না। আজ তাকে নিয়ে এসো আমাদের বাড়িতে, আমরা সবাই মিলে তার সাথে পরিচিত হই। আমরাও তো দেখি আমাদের মেয়ের পছন্দ কেমন। চাচার এই অপ্রত্যাশিত প্রস্তাবে নন্দিনীর মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। তার তো আসলে কোনো পছন্দের পুরুষ নেই। চাচার হাত থেকে বাঁচার জন্য সে মিথ্যেটা বলেছিল। এখন কি করবে সে? কিভাবে এই পরিস্থিতি সামাল দিবে? তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নন্দিনী আমতা আমতা করে বলল, চাচু, আসলে সে আজ খুব ব্যস্ত আছে। অন্য কোনোদিন নিশ্চয়ই তাকে নিয়ে আসবে। আমির তালুকদার তীক্ষ্ণ দৃষ্টিতে নন্দিনীর দিকে তাকালেন। তার চোখে সন্দেহ খেলা করছিল। ব্যস্ত? কি এমন কাজ থাকতে পারে যার ফলে 2 দিন পর যে তার জীবন সঙ্গী হবে তাকে একটু সময় দিতে পারবে না? নাকি তুমি তাকে আমাদের সঙ্গে দেখা করাতে চাইছো না, কোনটা? নন্দিনী বুঝতে পারছিল তার মিথ্যে ধরা পড়ার উপক্রম হয়েছে। সে তাড়াতাড়ি অন্য কথা বলার চেষ্টা করলো। না চাচু, আমি এমনটা কেন চাইবো? আসলে তার একটা জরুরি মিটিং আছে। তোমরা তো জানোই, ব্যবসার কাজ। হুম। আমির তালুকদার যেন নন্দিনীর কথা বিশ্বাস করলেন না। ঠিক আছে, তাহলে কয়েকদিনের মধ্যে যেন অবশ্যই আসে, আমি তার সাথে কথা বলতে চাই। টেবিলে ফাহিমও বসেছিল। সে এতক্ষণ চুপচাপ ছিল, কিন্তু এবার মুখ খুলল। হ্যাঁ নন্দিনী, তুমি কাল অবশ্যই তাকে নিয়ে এসো। আমিও দেখতে চাই তোমার সেই বিশেষ বন্ধুটি কে। ফাহিমের চোখে এক ধরনের কৌতূহল এবং চাপা ঔদ্ধত্যের ভাব দেখা গেল। নন্দিনী ভেতরে ভেতরে আরো অস্থির হয়ে পড়ল। কাল সে কাকে আনবে? কোথায় থেকে খুঁজে বের করবে একজন কাল্পনিক প্রেমিককে? তার মনে হচ্ছিল সে যেন এক গভীর খাদে পড়ে যাচ্ছে, যেখান থেকে সহজে উঠে আসা সম্ভব নয়। সে আবার কথা ঘোরানোর চেষ্টা করলো। আসলে চাচু, বিষয়টা একটু। কিন্তু আমির তালুকদার তাকে থামিয়ে দিয়ে বললেন, আর কোনো কথা নয় নন্দিনী,
কাল সকাল 10টায় আমি তোমার সেই বন্ধুর জন্য অপেক্ষা করব। আশা করি তুমি আমাকে হতাশ করবে না। তার কণ্ঠস্বরে এক ধরনের কর্তৃত্ব ছিল যা এড়িয়ে যাওয়া নন্দিনীর পক্ষে কঠিন। নন্দিনী অসহায়ভাবে ফাহিমের দিকে তাকালো। ফাহিম মুচকি হাসলো, যেন এই পরিস্থিতিতে সে বেশ মজা পাচ্ছে। নন্দিনী বুঝতে পারছিল এই মুহূর্তে তার আর কিছুই করার নেই। তার মিথ্যে জালে সে নিজে জড়িয়ে পড়েছে। ব্রেকফাস্টের পর নন্দিনী তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার মাথায় চিন্তার ঝড় বইছিল। এখন সে কিভাবে কি করবে? কিভাবে তার চাচার এই চাপ থেকে মুক্তি পাবে? কোনো উপায় কি তার আদৌ আছে? ঘরের এক কোণে গিয়ে হতাশায় বসে পড়ল। তার মনে হচ্ছিল তার চারপাশে সবকিছু অন্ধকার হয়ে আসছে। বাবা মা বেঁচে থাকলে হয়তো এমন পরিস্থিতি কখনোই হতো না। তাদের অভাব সে প্রতি মুহূর্তে অনুভব করছিল। ঠিক সেই মুহূর্তে যখন নন্দিনীর মাথায় দুশ্চিন্তার মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছিল, তার স্মার্টফোনটি বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটি দেখে তার বুকে ধুকপুকানি সামান্য বাড়ল। আলিশা। আলিশা শুধু তার বাবার বিশাল সাম্রাজ্যের একজন বিশ্বস্ত কর্মচারী বা সাধারণ সেক্রেটারি নয়, সে নন্দিনীর কঠিন সময় একজন বন্ধুর মতো পাশে থেকেছে। নন্দিনী দ্বিধাগ্রস্ত মনে ফোনটি ধরল। হ্যালো, আলিশা? নন্দিনীর গলায় চিন্তার ছাপ স্পষ্ট। ওপাশ থেকে আলিশার উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো। নন্দিনী, তুমি কোথায়? তোমার কি শরীর খারাপ? সকাল থেকে তুমি অফিসে আসোনি দেখে আমি একটু চিন্তিত ছিলাম। নন্দিনী দীর্ঘশ্বাস ফেলে বলল, না, শরীর খারাপ নয়। আসলে বাড়িতে একটু সমস্যা হয়েছে। তবে তুমি ফোন করেছো যখন, বুঝতেই তো পারছো আমার মনটা একদম ভালো নেই। কি হয়েছে নন্দিনী? তুমি কি অফিসে আসতে পারবে? জরুরি কিছু কাজ আছে। আলিশার স্বরে কিছুটা তাড়া অনুভব করা গেল। নন্দিনী কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আসছি। আমার একটু বাইরে যাওয়া দরকার ছিল। ফোন রেখে নন্দিনী তার চিন্তার জাল ছিঁড়ে ফেলার চেষ্টা করলো। কাল সকালের সেই অপ্রত্যাশিত পরিস্থিতি তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে অফিসের জরুরি কাজের কথাও তার মনে ছিল না। আলিশা যখন ফোন করেছে, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপাতত সেই সমস্যার সমাধান করা যাক, কালকেরটা কাল দেখা যাবে। এই ভেবে নন্দিনী অফিসের উদ্দেশ্যে রওনা দিল। তালুকদার বাড়ির বিশাল গেট পেরিয়ে কালো রঙের বিলাসবহুল গাড়িটি যখন শহরের মসৃণ রাস্তা ধরে ছুটতে শুরু করলো, নন্দিনীর মন তখনও অস্থির। গাড়ি জানালার বাইরে দ্রুত ছুটে যাওয়া দৃশ্যগুলো তার ভেতরের অশান্তিকে শান্ত করতে পারছিল না। তার মনে একটাই চিন্তা, কাল সকালে সে তার চাচার সামনে কাকে দাঁড় করাবে। অফিসের সামনে গাড়ি থামতেই আলিশা ছুটে এলো। তার চোখে মুখে উদ্বিগ্নের ছাপ স্পষ্ট। নন্দিনী, তুমি ঠিক আছো তো? আলিশা দ্রুত জিজ্ঞাসা করলো, আমি ভাবছিলাম কি হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। নন্দিনী হালকা হেসে বলল, যদিও সেই হাসিতে আন্তরিকতার অভাব ছিল। আসলে বাড়িতে একটু ঝামেলা ছিল। আলিশা নন্দিনীর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল কিছু একটা গুরুতর ঘটেছে। সে আর কথা না বাড়িয়ে বলল, চলো ভেতরে যাই, অনেক কাজ জমে আছে। তারা দুজনে লিফটে করে অফিসের ওপরের তলার দিকে গেল। লিফটের নীরবতা নন্দিনীর অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলছিল। অবশেষে তারা নন্দিনীর ব্যক্তিগত কেবিনে পৌঁছালো। আলিশা দরজা বন্ধ করে নন্দিনীর দিকে ঘুরে দাঁড়ালো। এবার বলো তো, কি হয়েছে? তুমি তো এমন চুপচাপ থাকার মেয়ে নও। নন্দিনী আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ভেতরে চাপা কষ্টগুলো যেন বাঁধ ভাঙতে চাইল। সে আলিশার দিকে তাকিয়ে তার কাল সকালে ব্রেকফাস্টের ঘটনা খুলে বলল। তার চাচার সন্দেহপূর্ণ চাহনি থেকে শুরু করে কাল সকালে সেই কাল্পনিক প্রেমিককে হাজির করার কঠিন চ্যালেঞ্জ কিছুই বাদ রাখল না। আলিশা মনোযোগ দিয়ে সব শুনল। তার মুখে প্রথমে বিস্ময়, তারপর গভীর চিন্তার ছাপ পড়ল। নন্দিনীর সাথে তার সম্পর্ক শুধু বস আর সেক্রেটারি নয়, তার চেয়েও অনেক বেশি। আলিশা সবসময় নন্দিনীকে একজন বন্ধুর মতো দেখেছে এবং সাধ্য মতো তাকে সাহায্য করার চেষ্টা করেছে। বিশেষ করে বাবা মায়ের মৃত্যুর পর যখন নন্দিনী একা হয়ে পড়েছিল, তখন আলিশাই তাকে সাহস জুগিয়েছিল এবং অফিসের সমস্ত কাজকর্ম সামলাতে সাহায্য করেছিল। আলিশার বুদ্ধি এবং বিচক্ষণতা বহুবার নন্দিনীকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। তুমি কি সিরিয়াস বলছো নন্দিনী? আলিশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার কোনো ধারণা নেই তুমি কাল কাকে আনবে? নন্দিনী হতাশভাবে মাথা নাড়ল। একদম না, আমি শুধু চেয়েছিলাম চাচাকে কিছুদিন ঘোরাতে। ভাবিনি তিনি এত তাড়াতাড়ি আমার সেই পছন্দের মানুষের সাথে দেখা করতে চাইবেন।
আলিশা কিছুক্ষণ চুপ থেকে গভীরভাবে চিন্তা করলো। অফিসে জানালার বাইরে শহরের ব্যস্ত জীবন দেখা যাচ্ছিল, কিন্তু তাদের কেবিনের ভেতরে যেন এক গভীর নীরবতা বিরাজ করছিল। এটা একটা খুব কঠিন পরিস্থিতি নন্দিনী। তোমার চাচা আমির তালুকদারকে আমি চিনি। তিনি যা চান সহজে ছাড়েন না। যদি তিনি বুঝতে পারেন তুমি মিথ্যে বলছো, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নন্দিনী উদ্বেগের সঙ্গে বলল, আমি সেটাই ভয় পাচ্ছি। যদি তিনি জানতে পারেন আমার আসলে কেউ নেই, তাহলে তিনি ফাহিমের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য আরও বেশি মরিয়া হয়ে উঠবেন। আমরা কিছু একটা করতে পারি। আলিশা হঠাৎ বলে উঠল। তার চোখে এক নতুন আশার আলো দেখা গেল। কি করতে পারি? নন্দিনী আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলো। আলিশা মুচকি হাসল। তুমি কি ভুলে গেছো আমার মাথায় সবসময় কিছু না কিছু বুদ্ধি ঘুরপাক খায়? নন্দিনী আলিশার দিকে তাকিয়ে রইল। তার মনে ক্ষীণ হলেও এক আশা জাগলো। আলিশা যখন কোনো সমাধান খুঁজে বের করার কথা বলে, তখন সাধারণত সেটা ফলপ্রসূ হয়। তাহলে বলো, তোমার মাথায় কি আছে? নন্দিনী অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো। আলিশা চেয়ার টেনে নন্দিনীর টেবিলের সামনে বসলো। দেখো, আমাদের হাতে খুব বেশি সময় নেই। কাল সকাল 10টায় তোমার সেই পছন্দের মানুষকে হাজির করতে হবে। এই অল্প সময়ের মধ্যে সত্যিকারে কাউকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। তাহলে? নন্দিনীর গলায় হতাশার সুর। তাহলে আমাদের এমন একজনের সাহায্য নিতে হবে যে অভিনয় করতে পারবে। আলিশা দৃঢ়ভাবে বলল। একজন এমন মানুষ যে তোমার প্রেমিক হিসেবে তোমার চাচার সামনে বিশ্বাসযোগ্য অভিনয় করতে পারবে। নন্দিনীর চোখ কপালে উঠল। তুমি কি পাগল আলিশা? আমরা কোথায় পাবো এমন একজন অভিনেতা? আলিশা শান্তভাবে বলল। আমাদের আশেপাশে এমন অনেকেই থাকতে পারে যাদেরকে দিয়ে একটু সাহায্যের বিনিময়ে এই কাজটা করানো যেতে পারে। তুমি কি অফিসের কোনো স্টাফের কথা ভাবছো যাদের বিশ্বস্ত এবং বুদ্ধিমান বলে মনে হয়? নন্দিনী কিছুক্ষণ চিন্তা করলো। অফিসের অনেক কর্মীর মুখ তার মনে ভেসে উঠল, কিন্তু কেউই এই কাজের জন্য উপযুক্ত বলে মনে হলো না। এটা একটা খুব ঝুঁকিপূর্ণ ব্যাপার। যদি তাদের পরিকল্পনা ফাঁস হয়ে যায়, তাহলে তার চাচার সন্দেহ আরো বাড়বে। আমার মনে হয় অফিসের কেউ এটা ভালোভাবে করতে পারবে না। এটা খুব সেনসিটিভ একটা বিষয়। যদি একটু ভুল হয় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আমি বুঝতে পারছি। তাহলে আমাদের অফিসের বাইরে কাউকে খুঁজতে হবে, এমন একজন স্টাফ যে বিশ্বাসযোগ্য এবং সে ভালো অভিনয় করতে পারে। কিন্তু কোথায় পাবো আমরা সেরকম লোক? শহরের নির্দয়তা অন্তরের ক্ষতগুলোকে আরো গভীর করে তুলছিল। পরিচিত গণ্ডি থেকে ছিটকে এসে এই বিশাল অচেনা শহরে সে যেন এক ভাসমান কাঠখণ্ড। পেটের জ্বালা, মাথার উপর স্বাধীন আকাশ, আর কাজের জন্য হন্যে হয়ে ঘুরেও ব্যর্থ মনোরথ হওয়া। এসব মিলিয়ে তার মনে জমা হচ্ছিল এক তীব্র বিদ্বেষ। আর সেই বিদ্বেষের কেন্দ্রে ছিল নারী জাতি। যদি মিথিলা সেদিন তার নামে মিথ্যে অপবাদ না দিত, আজ তাকে এই দুর্বিষহ জীবন কাটাতে হতো না। সে হয়তো এখনো তার নিজের বাড়িতে আপনজনেদের মাঝে রাজার মতো জীবনযাপন করত। কয়েকটা দোকানে কাজের আশায় গিয়েছিল অন্তর। কেউ তার মলিন পোশাক দেখে ফিরিয়ে দিয়েছে, কেউ আবার কোনো প্রশ্ন না করেই লোক নেই বলে দরজা বন্ধ করে দিয়েছে। প্রতিটি প্রত্যাখ্যান তার মনে হতাশার কালো মেঘ আরো ঘন করে তুলছিল। তার মনে হচ্ছিল এই শহরের কোথাও তার জন্য একটুও জায়গা নেই। অন্যদিকে নন্দিনীর কেবিনে তখন চিন্তা আর উদ্বেগে ঝড় বইছে। আলিশা তার পাশে বসে গভীর মনোযোগের সাথে তার কথা শুনছিল। নন্দিনীর কাল সকালের অপ্রত্যাশিত সমস্যার কথা শুনে আলিশাও বেশ চিন্তিত হয়ে পড়েছিল। কিছুক্ষণ নীরব থাকার পর আলিশার মুখে হঠাৎ এক উজ্জ্বল হাসি দেখা গেল। নন্দিনী, আলিশা উত্তেজিত স্বরে বলল। আমার মনে হয় আমার মাথায় একটা দারুণ আইডিয়া হয়েছে। নন্দিনী আগ্রহের সাথে তার দিকে তাকালো। কি আইডিয়া? দেখো, তোমার চাচার সাথে দেখা করানোর জন্য আমাদের একজন নকল বয়ফ্রেন্ডের দরকার, কিন্তু সত্যিকারের কাউকে এত তাড়াতাড়ি খুঁজে বের করা কঠিন। তাই আমরা যদি এমন কাউকে ভাড়া করি যে শুধু কালকের জন্য তোমার বয়ফ্রেন্ডের অভিনয় করবে। নন্দিনী কিছুক্ষণ আলিশার প্রস্তাবের কথা ভাবল। উপায় যখন আর কিছু নেই, তখন এই পরিকল্পনাটি মন্দ নয়, কিন্তু সমস্যা হলো তারা সেই নকল বয়ফ্রেন্ড খুঁজে পাবে কোথায়? রাস্তায় তো আর প্রেমিক ভাড়া পাওয়া যায় না। এই ভাবনা আবার তাকে চিন্তিত করে তুলল। হ্যাঁ, আইডিয়াটা ভালো, নন্দিনী বলল। কিন্তু আমরা সেই নকল বয়ফ্রেন্ড পাবো কোথায়? আমার তো সেরকম কোনো পরিচিত ছেলেও নেই যে এই উপকারটা করবে।
আলিশাও কিছুক্ষণ চিন্তায় ডুবে রইল। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটি দেখে তার মুখে হাসি ফুটল। আদি। আদি তার বাগদত্তা। আলিশা মিষ্টি হেসে ফোন ধরল। হ্যালো আদি। ওপাশ থেকে আদির কণ্ঠ ভেসে এলো। আলিসা, কেমন আছো? আজ সন্ধ্যায় কি তুমি ফ্রি আছো? হ্যাঁ, কেন? আমার খুব ইচ্ছে করছে তোমার সাথে ডিনারে যেতে। আলিশার মনটা খারাপ হয়ে গেল। এইদিকে নন্দিনীর এই কঠিন পরিস্থিতি, অন্যদিকে তার ভালোবাসার মানুষের সাথে দেখা করার হাতছানি। সে নন্দিনীকে একা ছেড়ে যেতে চাচ্ছিল না। আলিশা ইতস্তত করে বলল, আদি, আসলে আজ আমার একটু কাজ আছে। নন্দিনীর সাথে অফিসে কিছু জরুরি ব্যাপার নিয়ে আলোচনা করছি। ও, আদির কণ্ঠে সামান্য হতাশা শোনা গেল। তাহলে কি আজ আর দেখা হবে না? ঠিক সেই মুহূর্তে নন্দিনী আলিশার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল সে দ্বিধায় পড়েছে। নন্দিনী আলিশার হাত ধরে বলল, আলিশা, তুমি যাও, আমার জন্য ভেবো না, আমি ঠিক সামলে নেব। কিন্তু নন্দিনী। আরে বাবা, যাও তো, তোমার হবু বরের সাথে দেখা করে এসো। আমি বরং বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেই। নন্দিনী জোর করে আলিশাকে রাজি করানোর চেষ্টা করলো। কালকের জন্য যা করার আমরা কাল সকালে ঠিক করে নেব, বা আমি কিছু একটা বলে ম্যানেজ করে নেব। আলিশা কিছুক্ষণ নন্দিনীর দিকে তাকিয়ে রইল। তার মনে কিছুটা দ্বিধা থাকলেও নন্দিনীর জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হলো। ঠিক আছে, কিন্তু তুমি সাবধানে থেকো, আর কোনো দরকার হলে আমাকে ফোন করো। নিশ্চয়ই। নন্দিনী হেসে উত্তর দিল। সন্ধে ঘনিয়ে এলো। অফিসের কাজকর্ম শেষ করে আলিশা তার গাড়ির চাবি নন্দিনীর হাতে দিয়ে আদির সাথে দেখা করতে চলে গেল। নন্দিনী একা গাড়িতে বসে রইল। চারপাশে নীরবতা তার ভেতরের চিন্তাগুলোকে আরো বাড়িয়ে তুলছিল। গাড়ির ইঞ্জিন স্টার্ট করে নন্দিনী বাড়ির পথে রওনা হলো। শহরের ঝলমলে আলো তার গাড়ির জানালায় প্রতিফলন হচ্ছিল, কিন্তু তার মন ছিল অন্ধকারে ভরা। সেই কাল্পনিক প্রেমিককে সে কোথায় খুঁজে পাবে? আর যদি শেষ পর্যন্ত কাউকে না পাওয়া যায়, তাহলে কাল সকালে তার চাচার মুখোমুখি সে কিভাবে হবে? ফাহিমের সাথে কি তার সত্যিই বিয়ে হয়ে যাবে? এইসব ভাবনা তার মাথায় জট পাকাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসছিল। ক্লান্তিতে তার শরীর ভেঙে যাচ্ছিল, কিন্তু মনে চিন্তা কিছুতেই শান্ত হচ্ছিল না। তার মনে হচ্ছিল সে যেন গভীর সমুদ্রের মাঝে দিগ্ভ্রান্ত নাবিক, যার কোনো কুল কিনারা নেই। গভীর চিন্তায় নিমগ্ন নন্দিনীর হাতে স্টিয়ারিং এর ওপরের নিয়ন্ত্রণ আলগা হয়ে গিয়েছিল। শহরের রাতের রাস্তায় অন্যমনস্কভাবে গাড়ি চালানোর সময় হঠাৎ করে একটি পার্ক করা গাড়ির সাথে সামান্য ধাক্কা লাগে তার গাড়ি। ঝাঁকুনিতে নন্দিনীর চিন্তা জাল ছিঁড়ে যায়। সে তড়িঘড়ি রাস্তায় পাশে গাড়ি থামায়। দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে এসে বলল, সরি। দ্রুত গাড়ি থেকে নেমে এসে নন্দিনী ধাক্কা লাগা গাড়িটির কাছে যায়। কয়েকজন অল্প বয়সী ছেলে গাড়ির পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। নন্দিনী তাদের কাছে গিয়ে বিনীতভাবে ক্ষমা চায়, কিন্তু ছেলেগুলো যেন সুযোগের অপেক্ষায় ছিল। একটি মেয়ে একা গাড়ি চালাচ্ছে দেখে তাদের মধ্যে কুপমন্ডিকতা জেগে ওঠে। তাদের চোখে মুখে কুৎসিত হাসি খেলে যায়। একজন এগিয়ে এসে বাঁকা হেসে বলল, এই ম্যাডাম, দেখেন তো কি করলেন। আমি খুবই দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। নন্দিনী আবারও ক্ষমা চাইল। তার মনে সামান্য ভয় অনুভব হচ্ছিল। জায়গাটা বেশ নির্জন ছিল, আশেপাশে তেমন লোকজন দেখা যাচ্ছিল না। অন্য একজন এগিয়ে এসে নোংরা দৃষ্টিতে নন্দিনীর দিকে তাকিয়ে বলল, শুধু সরি বললেই হবে? আমাদের গাড়ির কি ক্ষতি হয়েছে সেটা দেখবেন না? অবশ্যই দেখব, আপনারা বলুন কি করতে হবে। নন্দিনীর গলার সামান্য কাঁপছিল। কি করতে হবে? প্রথম ছেলেটি আবারও এগিয়ে এলো। তার চোখে যেন নন্দিনীর শরীর মাপছিল। ক্ষতিপূরণ তো দিতেই হবে নাকি? তাদের চাহনি এবং কথা বলার ধরন নন্দিনীর বুকের ভেতরটা হিম করে দিল। তাদের উদ্দেশ্য ভালো নয়, সেটা সে বুঝতে পারছিল। আপনারা যা বলবেন আমি তাই দেখব, বলুন কত লাগবে। নন্দিনী মিনতির ভরা স্বরে বলল। সে কোনো ঝামেলায় জড়াতে চায় না। যা বলবো তাই দেবেন। তৃতীয় একজন এগিয়ে এসে আরো কাছে দাঁড়ালো। তাহলে আমাদের কিছু বিশেষ আবদারও তো থাকতে পারে, তাই না? তাদের হাসি আরো অশ্লীল হয়ে উঠল। নন্দিনীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভয় তার রক্তে মিশে যাচ্ছিল। এই নির্জন জায়গায় যদি তারা সত্যি খারাপ কিছু করার চেষ্টা করে, তাহলে সে কার কাছে সাহায্য চাইবে? আশেপাশে তো কোনো লোকজনও নেই।
বখাটের ছেলেগুলো ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করলো। একজন তার হাত ধরতে গেলে নন্দিনী সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। দয়া করে আপনারা এমন করবেন না। নন্দিনীর স্বর আর্তনাদের মতো শোনালো, কিন্তু তারা যেন তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। তাদের লালসার্থ চোখগুলো ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিল। ঠিক সেই সময় পাশ দিয়ে একটি বাঁশের বোঝা কাঁধে হেঁটে যাচ্ছিল অন্তর। শহরের রাস্তায় বাঁশ বিক্রি করাই এখন তার বেঁচে থাকার একমাত্র উপায়। নন্দিনীর চিৎকার তার কানে গিয়েছিল, কিন্তু মেয়েদের প্রতি বিতৃষ্ণার কারণে সে প্রথমে পাত্তা দিতে চায়নি। যাচ্ছে তাই হোক গে, মনে মনে ভেবে সে নিজের পথেই যাচ্ছিল। কিন্তু যখন নন্দিনীর কান্নার শব্দ তার কাছে আরো স্পষ্ট হলো, আর সে বুঝতে পারল মেয়েটি সত্যি বিপদে পড়েছে, তখন তার ভেতরের মানুষটা জেগে উঠল। কোথাও যেন তার বিবেক তাকে ধিক্কার জানাতে শুরু করলো। মিথিলার অপবাদ হয়তো সব মেয়েদের খারাপ প্রমাণ করে না। নন্দিনী তখন প্রাণের ভয়ে দৌড়ে গিয়ে অন্তরের হাত ধরে ফেলল। তার চোখে জল, কণ্ঠে মিনতি। দয়া করুন, আমাকে বাঁচান। ওরা আমার সাথে খারাপ কিছু করবে। নন্দিনীর আকুল আবেদনে অন্তরের পাথর হৃদয়ও হয়তো গলে গিয়েছিল। সে একবার নন্দিনীর ভয় কাতর মুখের দিকে তাকালো, তারপর বখাটের ছেলেগুলোর দিকে। তাদের লোলুপ দৃষ্টি আর ঔদ্ধত্যপূর্ণ ভাব দেখে অন্তরের রক্ত গরম হয়ে উঠল। এই তোরা কি চাস তোরা? অন্তর তার কাঁধে ব্যাগ শক্ত করে ধরে এগিয়ে গেল। বখাটের ছেলেগুলো প্রথমে হকচকিয়ে গিয়েছিল অন্তরের রুদ্র মূর্তি দেখে। তারা কিছুটা থতমত খেয়ে যায়। তুই কে রে, আমাদের ব্যাপারে নাক গলাচ্ছিস? প্রথম ছেলেটি তেড়ে এলো। অন্তর কোনো কথা না বলে হাত দিয়ে সপাটে আঘাত করলো ছেলেটির গালে। আর্তনাদ করে সে মাটিতে পড়ে গেল। বাকি দুজনও ভয় পেয়ে পিছিয়ে গেল। যা বাগ এখান থেকে। আর যদি কোনো মেয়ের দিকে খারাপ নজরও তাকাস তো ঠ্যাং ভেঙে দেব। অন্তর গর্জন করে উঠল। বখাটের ছেলেগুলো আর সাহস পেল না। তারা তাদের আহত সঙ্গীকে টেনে হিচড়ে নিয়ে অন্ধকার রাস্তায় মিলিয়ে গেল। বিপদ চলে যাওয়ার পরও নন্দিনীর শরীর তখনও কাঁপছিল, তার চোখে কৃতজ্ঞতার জল। সে অন্তরের দিকে তাকিয়ে রইল। এই রুক্ষ চেহারার মানুষটির ভেতরে এত সাহস। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নন্দিনী আবেগ আপ্লুত হয়ে বলল। আপনি না থাকলে আজ আবার কি হতো? অন্তর তার দিকে তাকালো। ঠিক আছেন তো আপনি? অন্তর শান্ত স্বরে জিজ্ঞাসা করলো। নন্দিনী মাথা নেড়ে হ্যাঁ জানালো। ভয় কেটে গিয়ে এক অদ্ভুত মুগ্ধতা তার হৃদয়ে স্থান করে নিচ্ছিল। এই অপরিচিত মানুষটি আজ তার জীবন বাঁচিয়েছে। নন্দিনী যখন কৃতজ্ঞতা প্রকাশ করছিল, তখন অন্তর আর সেখানে দাঁড়াতে চাইল না। তার মনে হচ্ছিল এই মেয়ের সাথে বেশি কথা বলা ঠিক হবে না। মেয়েদের প্রতি তার তিক্ত অভিজ্ঞতা এখনো টাটকা। ঠিক আছে, এবার আমি যাই। রুক্ষ স্বরে বলল অন্তর এবং রাস্তার উল্টো দিকে হাঁটতে শুরু করলো। দাঁড়ান। নন্দিনী দ্রুত কয়েক পা এগিয়ে এসে তাকে থামালো। আমি আপনার এই সাহায্যের প্রতিদান দিতে চাই। অন্তর থমকে দাঁড়ালো, তবে মুখ না ফিরিয়ে বলল, আমার কোনো প্রতিদান লাগবে না, আপনি এখন যেতে পারেন। কিন্তু নন্দিনী আবারও তার কাছে এগিয়ে গেল। অন্তর বিরক্তিতে মুখ কুঁচকালো। তা দেখে নন্দিনী বলল, অন্তত আপনার নামটা তো জানতে পারি। নাম জেনে আপনার কি হবে? জানতো এখান থেকে বিদায় হন। নন্দিনী দমে গেল না। তার মনে তখন অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই লোকটাকে কেন, তার মধ্যে এত তিক্ততা? নন্দিনী আবার বলল, দেখুন, আপনি আজ আমার জীবন বাঁচিয়েছেন। আমি সত্যি কৃতজ্ঞ। যদি কিছু মনে না করেন, আপনার সম্পর্কে কিছু জানতে পারি? অন্তর এবার ঘুরে দাঁড়ায়। তার চোখে বিরক্তি স্পষ্ট। আমার সম্পর্কে জেনে আপনার কোনো লাভ হবে না, আর আমারও আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। কিন্তু কেন? নন্দিনী বুঝতে পারছিল না এই লোকটা কেন এত রূঢ় ব্যবহার করছে। অন্তর কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ আপনারা মেয়েরা বিশ্বাসের যোগ্য নন। আপনারা খুব সাজিয়ে মিথ্যা বলতে পারেন, জীবন নষ্ট করে দিতে পারেন। তার কণ্ঠস্বরে চাপা ক্ষোভ ফুটে উঠছিল। নন্দিনী অবাক হয়ে গেল। এই লোকটির জীবনে নিশ্চয়ই কোনো তিক্ত অভিজ্ঞতা হয়েছে। নন্দিনী প্রতিবাদ করে বলল, সব মেয়েরা একরকম হয় না। অন্তর তিক্ত হেসে বলল, আমার অভিজ্ঞতা অন্য কথা বলে। নন্দিনী বলার জন্য কোনো কথা খুঁজে পেল না। অন্তর বলল, যাই হোক, অসব কথা ছাড়ুন, আমার কাজ শেষ, এবার আমি যাই। সে আবার হাঁটতে শুরু করলে নন্দিনী দ্রুত তার সামনে গিয়ে দাঁড়ালো। প্লিজ একটু দাঁড়ান, আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। যদি আপনি কিছু মনে না করেন, আমাকে একটু সময় দিবেন। আমি জানতে চাই
আপনার সাথে কি হয়েছে? কেন আপনার মেয়েদের প্রতি এত তিক্ততা? নন্দিনী নাছরবান্দা দেখে অন্তর বিরক্ত হলো, কিন্তু তার চোখে এক ধরনের অসহায়তা দেখতে পেল সে। দীর্ঘশ্বাস ফেলে সে রাস্তার পাশে একটি ভাঙা বেঞ্চের দিকে ইশারা করলো। ঠিক আছে, বলুন কি জানতে চান? তবে বেশি সময় নেই আমার হাতে, যা বলবেন তাড়াতাড়ি বলবেন। নন্দিনী খুশি হয়ে বেঞ্চের এক পাশে বসলো। অন্তর কিছুটা দূরত্ব বজায় রেখে অন্য পাশে বসলো। আপনার কথায় মনে হলো কোনো মেয়ে আপনার সাথে খারাপ কিছু করেছে। নন্দিনী সাবধানে জিজ্ঞাসা করলো। অন্তর কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তার ভেতরে জমাট বাঁধা কষ্টগুলো যেন ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করলো। সে নন্দিনীকে মিথিলার মিথ্যা অপবাদের কথা বলল, কিভাবে তার নিজের বাবা মাও তাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর এখন শহরে তার দিন কিভাবে কাটছে। কোনো কাজ না পেয়ে বাঁশ বিক্রি করে সে কোনো মতে জীবন ধারণ করছে। সব শুনে নন্দিনী অবাক হয়ে গেল। একটি মিথ্যা অভিযোগ একটি তরতাজা জীবনকে কিভাবে তছনছ করে দিতে পারে, তা সে নিজের চোখে দেখল। অন্তরের প্রতি তার মনে এক ধরনের সহানুভূতি জন্মালো। অন্তর যখন তার কষ্টের কথা শেষ করে আবার উঠে দাঁড়াতে গেল, নন্দিনী তাকে থামালো। নন্দিনী বলল, অন্তর, দাঁড়ান। আপনি অলরেডি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে সাহায্য করেছেন। নির্লজ্জের মতো আপনার কাছে আরেকটা সাহায্য চাইছি, প্লিজ না করবেন না। অন্তর বিরক্তি নিয়ে তাকায়। নন্দিনী কিউট ফেস বানিয়ে বলল, আমি জানি আমার প্রস্তাবটা হয়তো অদ্ভুত শোনাবে, কিন্তু আমার আর কোনো উপায় নেই। অন্তর কৌতূহলী হয়ে তার দিকে তাকালো। নন্দিনী বলতে শুরু করলো, আসলে কালকে সকালে আপনাকে আমার চাচার সাথে দেখা করার কথা আছে। তিনি চান আমি যেন তার ছেলেকে বিয়ে করি, কিন্তু আমি সেই বিয়েটা করতে চাই না। তাই আমি তাকে মিথ্যে বলেছি যে আমার বয়ফ্রেন্ড আছে। অন্তর ভ্রুকুচকে তাকালো। তো তো সমস্যা হলো, কাল সকালে আমার সেই পছন্দের মানুষটিকে আমার চাচার সামনে হাজির করতে হবে। আচ্ছা, আর আপনার বয়ফ্রেন্ড না করে দিয়েছে যেতে, তাই তো? নন্দিনী অসহায়ভাবে বলল, না, আমার আসলে সেরকম কেউ নেই। অন্তর বুঝতে পারছিল নন্দিনী কি বলতে চাইছে। তার মুখ কঠিন হয়ে গেল। হ্যাঁ। নন্দিনী সাহস করে বলল, আমি জানি এটা একটা অদ্ভুত প্রস্তাব, কিন্তু আপনি ছাড়া এই মুহূর্তে আমার আর কোনো উপায় নেই। যদি আপনি আমার এই উপকারটা করেন, আমি আপনাকে প্রচুর টাকা দেব। অন্তর কিছুক্ষণ নন্দিনীর দিকে তাকিয়ে রইল। তার চোখে অবিশ্বাস আর বিরক্তি দুটোই খেলা করছিল। টাকা, এই শহরের নিষ্ঠুরতা তাকে শিখিয়েছে টাকার মূল্য অনেক, কিন্তু আত্মসম্মানের কাছে তা তুচ্ছ। অন্তর দৃঢ় স্বরে বলল, আমি টাকার বিনিময়ে মিথ্যে অভিনয় করতে পারবো না। আপনি অন্য কাউকে খুঁজেন। সে আবার হাঁটতে শুরু করলে নন্দিনী উঠে দাঁড়িয়ে তার পথ আটকালো। প্লিজ একটু শুনুন, আমার পরিস্থিতি সত্যি খুব খারাপ। এই বিয়েটা হলে আমি শেষ হয়ে যাব। নন্দিনীর চোখে ডেসপারেশন স্পষ্ট ছিল। অন্তর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটিও কি মিথিলার মতোই শুধু নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করতে চাইছে? অন্তর শীতল স্বরে জিজ্ঞেস করলো, কেন আমি আপনাকে সাহায্য করব? আপনি তো একজন ধনী পরিবারের মেয়ে, আপনার অনেক ক্ষমতা আছে। নিজের সমস্যা নিজে সমাধান করুন। আমার কোনো ক্ষমতা নেই। নন্দিনী প্রায় কেঁদে ফেলল। আমার চাচা খুবই প্রভাবশালী, তার বিরুদ্ধে আমি একা লড়তে পারবো না। প্লিজ আমার কথা একটু বিশ্বাস করুন, আমি সত্যি বিপদে পড়েছি। না। অন্তর সরাসরি তার অপারগতা জানালো। আমি এই ধরনের মিথ্যা অভিনয়ে নেই। তার কণ্ঠস্বর দৃঢ়, কোনো রকম দ্বিধা তাতে ছিল না। নন্দিনী হতাশ হলো। তার শেষ ভরসাটুকু যেন ভেঙে গেল। কিন্তু কেন? আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি? অন্তর তিক্ত হেসে বলল, মিথ্যা কখনো ভালো কিছু বয়ে আনে না, আর তাছাড়া ধনী লোকের এইসব ঝামেলায় আমি জড়াতে চাই না। নন্দিনী বুঝতে পারছিল অন্তরকে রাজি করানো সহজ হবে না। সে তার শেষ চেষ্টা করলো, বলল, আপনি জানেন আমার বাবা মার নেই। এই বিশাল সম্পত্তি এখন আমার একার দায়িত্ব, কিন্তু আমার চাচা। তার গলা ধরে এলো। অন্তর কিছুক্ষণ নীরবে নন্দিনীর মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে অসহায়তা স্পষ্ট। আপনার চাচা কি চান? অন্তর জিজ্ঞাসা করলো। তার কণ্ঠস্বরে আগের কাঠিন্যতা কিছুটা হলেও কমেছে। তিনি চান আমি তার ছেলেকে বিয়ে করি, ফাহিমকে, কিন্তু আমি তাকে পছন্দ করি না। আর আমি জানি এই বিয়ের পেছনে তার অন্য উদ্দেশ্য আছে।
তিনি আমার সমস্ত সম্পত্তি কেড়ে নিতে চান। অন্তর চুপ করে রইল। শহরের কোলাহল তাদের কথা ছাপিয়ে যাচ্ছিল। যদি আপনি শুধু কিছুদিন আমার বয়ফ্রেন্ডের ভান করেন, নন্দিনী আবার বলল, তাহলে হয়তো আমার চাচা বিয়ের জন্য চাপ দেওয়া কিছুটা কম করবেন। আমি অন্তত কিছুদিন সময় পাবো নিজের মতো করে কিছু করার। আর তারপর যখন আপনার চাচার সন্দেহ হবে, যখন তিনি জানতে চাইবেন আমাদের সম্পর্ক কতটা গভীর, তখন কি হবে? তিনি তো আমার পিছেও লাগতে পারেন। নন্দিনী কিছুক্ষণ চিন্তায় ডুবে গেল। অন্তরের আশঙ্কা অমূলক নয়। তার চাচার ধূর্ততা সম্পর্কে সে জানে। একবার সন্দেহ হলে তিনি সহজে ছাড়বেন না। হঠাৎ নন্দিনীর চোখে এক দৃঢ় ভাব দেখা গেল। সে অন্তরের দিকে সরাসরি তাকালো। তাহলে আমরা সরাসরি বিয়ে করে নিই? নন্দিনী বলল। তার প্রস্তাব শুনে অন্তর যেন আকাশ থেকে পড়ল। অন্তর হতবম্ব হয়ে জিজ্ঞাসা করলো, কি আপনি পাগল হয়ে গেছেন? আমরা একে অপরকে চিনিও না ঠিক করে, আর আপনি বলছেন বিয়ের কথা? নন্দিনী দ্রুত বলল, আরে এটা একটা কন্ট্যাক্ট ম্যারেজ, লোক দেখানো বিয়ে। আমার চাচাকে বোকা বানানো আমাদের উদ্দেশ্য। বিনিময় আপনি যা চাইবেন আমি দেব। একবার ওনার থেকে পিছু ছুটে গেলে আমরা যে যার মতো আলাদা হয়ে যাব। তখন আপনার কোনো সমস্যা হবে না আলাদা হয়ে গেলে? নন্দিনী একটু ভাবার ভান করে বলল, সমস্যা তো তখনও হবে, কিন্তু মাঝখানে এই যে অনেকগুলো দিন পাবো, তার মধ্যে কিছু একটা ব্যবস্থা করব। অন্তর তখনও হতবাক। এই মেয়েটি কি বলছে তার কোনো ধারণা আছে? একটা লোক দেখানো বিয়ে, তাও আবার তার সাথে। আপনাকে সিরিয়াস? অন্তর অবিশ্বাস্যতা ভরা চোখে তাকালো। নন্দিনী দৃঢ়ভাবে বলল, হ্যাঁ আমি সিরিয়াস। আমার আর কোনো উপায় নেই। আপনি সত্যি রাজি হন, আমরা একটা চুক্তিতে আবদ্ধ হতে পারি। আমার চাচা যখন দেখবেন আমার স্বামী আছে, তখন হয়তো তিনি তার পরিকল্পনা থেকে সরে আসবেন। অন্তর কিছুক্ষণ নন্দিনীর দিকে তাকিয়ে রইল। তার চোখে ডেসপারেশন এবং একই সঙ্গে এক ধরনের জেদ দেখতে পেল সে। এই ধনী মেয়েটি সত্যি কতটা অসহায় হলে এমন প্রস্তাব দিতে পারে? আর আমার কি লাভ? অন্তর শীতল স্বরে জিজ্ঞাসা করল। আপনি যা চাইবেন। নন্দিনী আবারও বলল, টাকা, থাকার জায়গা, একটা ভালো কাজ, যা আপনার প্রয়োজন। অন্তর চুপ করে রইল। তার মনে নানা চিন্তা ভিড় করতে শুরু করলো। একদিকে তার আত্মসম্মান, অন্যদিকে একটি ভালো জীবনের হাতছানি। এই কন্ট্রাক্ট ম্যারেজ কি তার জীবনের মোড় ঘোরাতে পারবে, নাকি এটা একটা নতুন জটিলতা শুরু হবে? নন্দিনী অধীর আগ্রহে তার উত্তরের জন্য অপেক্ষা করছিল। তার চোখে আশা এবং একই সাথে ভয়। অন্তরের একটি হ্যাঁ হয়তো তার জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। কি হবে অন্তরের উত্তর? নন্দিনীর চোখে মুখে অসহায়তার ছাপ এবং তার চাচার ধূর্ত অভিসন্ধির কথাগুলো অন্তরের কানে বাজছিল। অন্যদিকে নিজের বর্তমান দুর্বিষহ জীবন থেকে মুক্তির একটা ক্ষীণ আশা তার মনের কোণে উকি দিচ্ছিল। কন্ট্রাক্ট বিয়ের প্রস্তাবটা প্রথমে অবিশ্বাস্য মনে হলেও গভীরভাবে চিন্তা করার পর অন্তরের মনে হলো এটাই হয়তো তার খারাপ ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ হতে পারে। টাকা, একটা মাথা গোঁজার ঠাঁই, আর হয়তো সমাজের চোখে একটু সম্মান ফিরে পাওয়া। এই ভাবনাগুলো তাকে দুর্বল করে তুলছিল। শেষ পর্যন্ত নিজের ভবিষ্যতের কথা ভেবে অন্তর রাজি হলো। ঠিক আছে, অন্তর বলল, তার কণ্ঠে একটা চাপা উত্তেজনা। আমি এই কন্ট্রাক্ট বিয়েতে রাজি। নন্দিনীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার চোখে কৃতজ্ঞতা ঝিলিক। সত্যি? হ্যাঁ, তবে আমাদের মধ্যে যা কথা হয়েছে সেটা যেন মনে থাকে। অবশ্যই। আমি কাল সকালে আপনাকে আমার বাড়িতে আসতে বলবো। সেখানে আমি আমার চাচার সাথে আপনার পরিচয় করিয়ে দেব এবং আমাদের বিয়ের কথা ঘোষণা করব। পরের দিন সকালে অন্তর ঘুম থেকে উঠল একটা নতুন আশা নিয়ে। তার কাছে সবচেয়ে পরিচ্ছন্ন আর ভালো যে জামাটা ছিল সেটাই সে পরল। নতুন শ্বশুরবাড়ি বলে কথা, যদিও এটা লোক দেখানো বিয়ে, তবুও একটা চাপা উত্তেজনা তার ভেতরে কাজ করছিল। নন্দিনীর পাঠানো ঠিকানায় যখন সে পৌঁছালো, তখন একটা বিশাল আর জাঁকজমকপূর্ণ বাড়ি তার চোখের সামনে দাঁড়িয়ে। এমন বিলাসবহুল বাড়ি সে শুধু সিনেমাতেই দেখেছে। গেট খুলে ভেতরে ঢুকতেই একজন বয়স্ক দারোয়ান এগিয়ে এলো। আপনি কাকে চান? আমি নন্দিনী তালুকদারের সাথে দেখা করতে এসেছি। অন্তর বলল। দারোয়ান তাকে বসতে বলে ভেতরে খবর দিতে গেল। কিছুক্ষণ পর নন্দিনী ছুটে এলো। তার মুখে চিন্তার ছাপ থাকলেও অন্তরকে দেখে সে হালকা হাসল। নন্দিনী বলল, এসো, ভেতরে এসো।
অন্তর তার সাথে ভেতর প্রবেশ করলো। তবে অন্তর অবাক হলো নন্দিনী তাকে তুমি করে বলছে দেখে। মেয়েটার মাথায় বুদ্ধি আছে বলতে হবে, আপনি করে বললে সবাই সন্দেহ করবে, তাই এই চাল চাললো। বিশাল ড্রয়িং রুমে কয়েকজন বয়স্ক ব্যক্তি এবং যুবক বসেছিলেন। তাদের চোখে অন্তরকে দেখে স্পষ্ট বিস্ময় দেখা গেল। নন্দিনী সকলের সাথে অন্তরকে পরিচয় করিয়ে দিল। চাচা, উনি অন্তর, আর উনি আমার হবু স্বামী। আমির তালুকদার নামের সেই ব্যক্তি তীক্ষ্ণ দৃষ্টিতে অন্তরের দিকে তাকালেন। তার চোখে সন্দেহের মেঘ খেলা করছিল। বাকিরাও কৌতূহলী দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে রইলেন। ফাহিম নামের যুবকটি ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে অন্তরকে দেখছিল। দেখতে শুনতে অন্তর কোনো দিক দিয়ে কম ছিল না। সুস্থ সবল বডি, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে একেবারে কোনো স্টারের থেকে কোনো অংশে কম ছিল না। এই ছেলে, তুমি কি সিরিয়াস নন্দিনী? নন্দিনী দৃঢ়ভাবে বলল, হ্যাঁ চাচা, আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। আমির তালুকদার অন্তরকে ভালো করে পর্যবেক্ষণ করলেন। তার পোশাক, তার হাবভাব, সবকিছুতেই যেন একটা সাধারণ ছাপ ছিল। নন্দিনীর মতো ধনী আর প্রভাবশালী পরিবারের মেয়ের সাথে এই ছেলের কি সম্পর্ক থাকতে পারে তা তার বোধগম্য হচ্ছিল না। তুমি কি করো? আমির তালুকদার সরাসরি প্রশ্ন করলেন। তার কণ্ঠস্বর কর্তৃত্বপূর্ণ। অন্তর শান্তভাবে উত্তর দিল, আমি এখন কিছুই করি না। কিচ্ছু করো না? জি না। আমির তালুকদার ভ্রু কুঁচকালেন। কিছু করো না নাকি করার মতো কিছুই নেই তোমার হাতে, কোনটা? অন্তর সোজা হয়ে বসে বলল, করার হলে অনেক কিছুই করতে পারি স্যার, কিন্তু আমার একটা সমস্যা আছে। আমি 2 নম্বর এভাবে কিছু করতে চাই না। মানুষকে ঘুষ দিয়ে, ভয় দেখিয়ে, দমকে কিছু করার ইচ্ছা আমার কোনো কালেই ছিল না, আর এখনও নেই। তবে এখন বেকার আছি, ভবিষ্যতে থাকবো না। কথা তো দেখি খুব বড় বড় বলো। এসব নীতি কথা শুনিয়ে কি পেট চলবে? পেটে খাবার দাবার মালিক আল্লাহ, আমরা মানুষরা এ নিয়ে চিন্তা না করলেই চলবে। অন্তর অকপটে উত্তর দিল। কথাটা শুনে ঘরের মধ্যে চাপা গুঞ্জন শোনা গেল। আমির তালুকদারের মুখ আরো কঠিন হলো। একজন বেকার ইউজলেস ছেলে হয়ে তুমি আমার ভাতিজিকে বিয়ে করতে যাচ্ছ? চাচা, নন্দিনী প্রতিবাদ করল। না নন্দিনী, আমাকে কথা বলতে দাও। আমির তালুকদার হাত তুলে তাকে থামালেন। তারপর আবার অন্তরের দিকে ফিরে বললেন, তোমাদের পরিচয় কতদিনের? বেশি দিন নয়, তবে আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। বোঝাপড়া? ফাহিম এতক্ষণ চুপ ছিল, এবার মুখ খুলল। তার চোখে হালকা তাচ্ছিল্যের ভাব। বোঝাপড়া? কি ধরনের বোঝাপড়া তোমাদের মধ্যে? আমাদের একে অপরের প্রতি বিশ্বাস আছে। অন্তর আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। আমির তালুকদার একের পর এক প্রশ্ন করতে শুরু করলেন। অন্তরের পারিবারিক পরিচয়, তার শিক্ষাগত যোগ্যতা, তার ভবিষ্যৎ পরিকল্পনা কিছুই বাদ দিলেন না। তিনি চেষ্টা করছিলেন অন্তরকে কোনোভাবে এই সমস্যায় ফেলতে, তার মিথ্যে মুখোশ খুলে দিতে। কিন্তু অন্তর বুদ্ধিমত্তার সাথে প্রতিটি প্রশ্নে সঠিক উত্তর দিচ্ছিল। তার শান্ত অথচ দৃঢ় উত্তরগুলো আমির তালুকদারের সন্দেহকে আরো বাড়াচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন এই ছেলেটি যেমন সাধারণ দেখতে, তেমন বোকা নয়। নন্দিনী উৎকণ্ঠা নিয়ে সবকিছু লক্ষ্য করছিল। তার ভয় হচ্ছিল যদি তার চাচার সন্দেহ সত্যি প্রমাণিত হয়। কিন্তু অন্তর যেভাবে আত্মবিশ্বাসের সাথে সব প্রশ্নের উত্তর দিচ্ছিল, তাতে তার মনে কিছুটা হলেও ভরসা জন্মালো। শেষ পর্যন্ত আমির তালুকদার থামলেন। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ঠিক আছে, আমি তোমাদের কথা বিশ্বাস করতে চাই, কিন্তু মনে রেখো, যদি কোনো মিথ্যে ধরা পড়ে তার ফল ভালো হবে না। অন্তর শান্তভাবে বলল, আমি মিথ্যা বলছি না স্যার। পরিস্থিতি কিছুটা হালকা হলো। নন্দিনী স্বস্তির নিঃশ্বাস ফেল। আপাতত তার চাচার সন্দেহ দূর করতে পেরেছে তারা। কিন্তু এই অভিনয় কতদিন চলবে, আর এর পরিণতি কি হবে, সেই চিন্তা তার মনকে আরো আচ্ছন্ন করতে শুরু করলো। আমির তালুকদারের তীক্ষ্ণ দৃষ্টি নন্দিনী ও অন্তরের ওপর স্থির ছিল। তাদের হঠাৎ বিয়ের সিদ্ধান্তে তিনি ভেতরে ভেতরে অসন্তুষ্ট হলেও বাইরে তা প্রকাশ করছিলেন না। তবে তার মনে যে সন্দেহ দানা বাঁধছিল তা তার প্রতিটি চাহনিতে স্পষ্ট। এবার তিনি তার শেষ চালটি চাললেন। তোমরা বিয়ে করছো কবে? প্রশ্নটি যেন একটি ধারালো ছুরির মতো ঘরোয়া নীরবতাকে খান খান করে দিল। অন্তর কিছু বলার আগেই নন্দিনী দ্রুত উত্তর দিল, আমরা আজই বিয়ে করব চাচা। নন্দিনীর আকস্মিক ঘোষণায় ড্রয়িং রুমে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে গেলেন। আমির তালুকদারের মুখ কঠিন হয়ে গেল। আজকেই? কি বলছিস তুই নন্দিনী? কাউকে কিছু না জানিয়ে এভাবে লুকিয়ে লুকিয়ে বিয়ে কেন?
এটা কি কোনো ধরনের ছেলে খেলা? তার কণ্ঠে স্পষ্ট বিরক্তি এবং অবিশ্বাস। চাচা, নন্দিনী শান্ত স্বরে উত্তর দিল, যদিও তার ভেতরের উত্তেজনা গোপন ছিল না। আমার বাবা মা তো আর বেঁচে নেই। এই পরিস্থিতিতে বিশাল কোনো অনুষ্ঠান করে লোক ডেকে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার ইচ্ছে আমার নেই। অন্তর এবং আমি দুজনই চেয়েছিলাম সব কিছু নীরবে, ঘরোয়াভাবে সম্পূর্ণ করতে। নীরবে? আমির তালুকদারের ভ্রু আরো কুঁচকে গেল। বিয়ে কোনো ছেলে মানুষই ব্যাপার নয় নন্দিনী, এটা একটা সামাজিক এবং পারিবারিক বন্ধন। এভাবে গোপনে বিয়ে করলে লোকে কি বলবে? আমাদের বংশের সম্মান বলে তো কিছু আছে। ফাহিম এতক্ষণ নীরব দর্শকের মতো সবকিছু দেখছিল, এবার সে মুখ খুলল। হ্যাঁ নন্দিনী, তুমি যা বলছো সেটা কি ঠিক? এভাবে হঠাৎ করে বিয়ে করলে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই তো জানতে পারবে না। তার কণ্ঠে বিস্ময় এবং কিছুটা যেন অসন্তোষও মেশানো ছিল। নন্দিনী তাদের দিকে তাকিয়ে দৃঢ়স্বরে বলল, আমার মনে হয় না এই মুহূর্তে বড় কোনো অনুষ্ঠানের প্রয়োজন আছে। অন্তর আমার পাশে আছে, এটাই যথেষ্ট। আমির তালুকদার কিছুক্ষণ নন্দিনীর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার চোখে যেন কিছু একটা পড়ার চেষ্টা করছিলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, যখন তোমাদের এটাই ইচ্ছে তখন আর কি বলার আছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। নন্দিনী উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করল। কি শর্ত চাচা? আমির তালুকদার বললেন, প্রথমত, এই বিয়ে আমি আমার চোখের সামনেই সম্পন্ন করাবো। আমি নিজে কাজী ডেকে আনবো, কোনো লুকোচুরি আমি পছন্দ করি না। তিনি অন্তরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, দ্বিতীয়ত, আমি এই ছেলেকে ভালো করে জানতে চাই। বিয়ের পর তোমরা এখানেই থাকবে আমার কাছে, আমি দেখব তোমাদের সম্পর্ক কতটা সত্যি। অন্তর শান্তভাবে আমির তালুকদারের দিকে তাকালো। তার চোখে কোনো ভয় বা দ্বিধা ছিল না। আমি রাজি আছি স্যার। নন্দিনীও রাজি হলো। এই মুহূর্তে তার আর কোনো উপায় ছিল না। তাদের মূল উদ্দেশ্য ছিল বিয়েটা সম্পন্ন করা, সেটা যেভাবেই হোক না কেন। আমির তালুকদার আর কোনো কথা বাড়ালেন না। তিনি তৎক্ষণাৎ তার পরিচিত একজন কাজীকে ফোন করে বাড়িতে ডেকে পাঠালেন। কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব এসে পৌঁছালেন। ড্রয়িং রুমে একপাশে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হলো। নন্দিনীর মনে চাপা উত্তেজনা কাজ করছিল। লোক দেখানো হলেও আজ তার বিয়ে। অন্তরের পাশে দাঁড়িয়ে সে কিছুটা নার্ভাস বোধ করছিল। অন্তর অবশ্য শান্ত ছিল। তার চোখে এক ধরনের স্থিরতা দেখা যাচ্ছিল। কাজী সাহেব বিয়ের নিয়মকানুন শুরু করলেন। আমির তালুকদার এবং ফাহিম সামনে চেয়ারে বসে সবকিছু পর্যবেক্ষণ করছিল। তাদের চোখে তখনও সন্দেহের ছায়া। কাজী সাহেব বললেন, আফজাল চৌধুরীর বড় ছেলে অন্তর চৌধুরীকে স্বামী হিসেবে গ্রহণ করতে আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে বলুন, কবুল। কাজী সাহেব নন্দিনীর দিকে তাকিয়ে বললেন। নন্দিনীর শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে বাড়তে লাগলো। সে এসব কি করছে? শেষ পর্যন্ত বিয়ে? কোনো ভুল দিকে এগোচ্ছে না তো সে? নন্দিনী ধীরে শ্বাস নিয়ে উত্তর দিল, কবুল। আলহামদুলিল্লাহ, জাফর তালুকদারের একমাত্র কন্যা নন্দিনী তালুকদারকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে বলুন, কবুল। জি, কবুল। অন্তর্দৃঢ় স্বরে উত্তর দিল। কাজী সাহেব একের পর এক নিয়মকানুন পালন করতে লাগলেন। নন্দিনী এবং অন্তর নীরবে সবকিছু মেনে চলছিল। তারপর অন্তর ও নন্দিনী কাবিননামায় স্বাক্ষর করল। তাদের অভিনয় এতটাই নিখুঁত ছিল যে সেখানে উপস্থিত কেউই বুঝতে পারছিলেন না এটা আসলে একটি কন্ট্রাক্ট ম্যারেজ। তাদের চোখে মুখে একে অপরের প্রতি সম্মান এবং সামান্য হলেও আন্তরিকতা দেখা যাচ্ছিল। বিয়ের সময় যখন নন্দিনী ও অন্তরকে কবুল বলতে বলা হলো, তখন মুহূর্তের মধ্যে তাদের দুজনের চোখাচোখি হলো। নন্দিনীর মনে এক অদ্ভুত অনুভূতি হলো। এই লোকটা যার সাথে তার কয়েকদিন আগেও কোনো পরিচয় ছিল না, আজ তার স্বামী। অন্তরের চোখেও যেন এক ক্ষণিকের জন্য অন্য কিছু ভেসে উঠল, যা নন্দিনী ঠিক বুঝে উঠতে পারল না। কাজী সাহেব তাদের স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করলেন। আমির তালুকদার এবং ফাহিম নীরবে সবকিছু দেখলেন। তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল না তাদের মনে কি চলছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আমির তালুকদার এগিয়ে এসে নন্দিনী এবং অন্তরকে আশীর্বাদ করলেন। তবে তার চোখে মুখে সেই আগের কঠিন ভাবটা অমলিন ছিল। তিনি গম্ভীর স্বরে বললেন, মনে রেখো, এই বিয়েটা আমার সামনে হলো, যদি এর মধ্যে কোনো রকম ফ্রড বা 2 নম্বরই কিছু ধরা পড়ে তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। অন্তর শান্তভাবে উত্তর দিল,
আপনি কোনো চিন্তা করবেন না, হাত যখন একবার ধরেছি কারোর বয়ে ছেড়ে দেব না। নন্দিনীও মাথা নেড়ে তার চাচার কথায় সায় দিল। আপাতত তাদের বিয়ের পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হলো। আমির তালুকদারের সকল সন্দেহ আর পরিকল্পনা ভেস্তে গেল। কিন্তু নন্দিনী জানতো তাদের আসল পরীক্ষা তো এবার শুরু হবে। বিয়ের পর এ বাড়িতে অন্তরের সাথে তাকে কিভাবে মানিয়ে চলতে হবে সেটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর তার চাচার তীক্ষ্ণ নজর সব সময় তাদের উপর থাকবে। বিয়ের পর নন্দিনী আর অন্তরকে তাদের নতুন ঘরের দিকে নিয়ে যাওয়া হলো। ঘরটি বেশ সাজানো গোছানো ছিল। ভেতরে প্রবেশ করে নন্দিনী কিছুটা স্বস্তি অনুভব করলো। কিছুক্ষণের জন্য তারা তাদের অভিনয় থেকে মুক্তি পাবে। নন্দিনী অন্তরের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। আজ আপনি না থাকলে কি হতো আমি জানি না। অন্তর হালকা হেসে উত্তর দিল, তোমার বিপদেই তো এগিয়ে এসেছিলাম, তবে বিয়েটা আমাদের দুজনের জন্য একটা নতুন শুরু। নতুন শুরু? নন্দিনী কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো। অন্তর বলল, হ্যাঁ, তোমার চাচার সামনে আমাদের অভিনয় চালিয়ে যেতে হবে। এটা সহজ হবে না। আর এখন থেকে তুমি তোমার ব্যবসায় ফুল ফোকাস করতে পারবে, আর আমি আমার এই বিপদগ্রস্ত কেরিয়ারকে একটু অন্যদের দিকে নিয়ে যেতে পারবো। নন্দিনী দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। তাদের দুজনের মনে অজানা ভবিষ্যতের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই কন্ট্রাক্ট ম্যারেজ তাদের জীবনে কি বয়ে আনবে তার সময় বলবে। তবে আপাতত তারা একটি কঠিন পরিস্থিতি পার করতে পেরেছে। তাদের অভিনয় সফল হয়েছে। বিয়ের দিনের ধকল দুজনের শরীরেই ক্লান্তি এনেছিল। নবদম্পতির জন্য সাজানো সেই বিশাল শয়নকক্ষ, যার কেন্দ্রে পাতা রয়েছে একটি রাজকীয় খাট, নরম বালিশ আর মূল্যবান চাদরে ঢাকা। ঘরটিতে প্রবেশ করার পর দুজনেরই চোখ আটকে গেল সেই খাটটির দিকে। নন্দিনীর মনে একটা চাপা উদ্বেগ কাজ করছিল। সে ভেবেছিল হয়তো ক্লান্ত অন্তর এসে বিছানায় গা এলিয়ে দিবে। তাই সে আর মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গেল এবং বিছানার মাঝখানে বসে পড়ল, অনেকটা যেন নিজের অধিকার প্রতিষ্ঠা করার মতো। অন্তর ঘরে প্রবেশ করে ধীরে ধীরে চারপাশটা দেখল। তার চোখে কোনো বিশেষ ভাবান্তর দেখা গেল না। সে শান্ত দৃষ্টিতে খাটের ওপর বসা নন্দিনীর দিকে তাকিয়ে বলল, তোমার মনে হয় বিছানাটা খুব দরকার? অন্তরের কণ্ঠস্বরে কোনো অভিযোগের সুর ছিল না, বরং শুধুই একটি স্বাভাবিক জিজ্ঞাসা। নন্দিনী সামান্য অপ্রস্তুত হলো। সে হয়তো আশা করেনি অন্তর এত সহজে ছেড়ে দিবে। হ্যাঁ, আসলে আমি একটু ক্লান্ত। ঠিক আছে, আমার বিছানা দরকার নেই, আমি সোফাতেই ঘুমিয়ে নিতে পারবো, শুধু একটু জায়গা হলে চলবে। নন্দিনী অবাক হলো। এই লোকটা কি সত্যি এমন? তার ব্যবহারে কোনো তিক্ততা বা জেদ দেখা গেল না। সে ঘরের একপাশে রাখা আরামদায়ক সোফাটির দিকে তাকিয়ে বলল, কিন্তু সোফাটা তো খুব একটা আরামদায়ক না, আপনার কষ্ট হবে। আমার অভ্যাস আছে। অন্তর হালকা হেসে উত্তর দিল। তুমি বরং বিশ্রাম করো। নন্দিনী আর কোনো কথা বাড়ালো না। সে ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল। নরম গদি আর আরামদায়ক বালিশ তার শরীরের ক্লান্তি যেন নিমিষেই দূর করে দিল। অন্তর এগিয়ে গিয়ে সোফার উপর বসল। সোফাটা খুব একটা বড় ছিল না, লম্বা, কেউ শুলে পা ঝুলিয়ে রাখতে হবে। আমি কি আলোটা নিভিয়ে দেব? অন্তর জিজ্ঞাসা করলো। নন্দিনী চমকে উঠে বলল, না, একদম না। তার কণ্ঠস্বরে ভয় আর অস্থিরতা স্পষ্ট ছিল। অন্তর অবাক হলো। কি হয়েছে, তুমি কি ভয় পাচ্ছ? না মানে, আমার অন্ধকারে ঘুমাতে একটু অসুবিধা হয়। নন্দিনী আমতা আমতা করে বলল, আসলে এত বড় একটা অচেনা ঘরে একা অন্ধকারে তার কেমন যেন গা ছমছম করছিল। অন্তর কিছুক্ষণ নন্দিনীর দিকে তাকিয়ে রইল। তার চোখে সত্যি ভয় দেখতে পেল সে। হয়তো এই ধনী পরিবারের মেয়েটিরও কিছু দুর্বলতা আছে। ঠিক আছে, আলো জ্বালানোই থাকুক। তোমার যদি অসুবিধা হয় তাহলে নেবানোর দরকার নেই। নন্দিনী স্বস্তি নিঃশ্বাস ফেলল। ধন্যবাদ। ঘরে নীরবতা নেমে এলো। শুধু রাতের শহরের ক্ষীণ গুঞ্জন জানালার বাইরে থেকে ভেসে আসছিল। নন্দিনী বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে ঘুম আসছিল না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বিয়ের ঘটনা, আর এখন এই অপরিচিত লোকটি তাদের একই ঘরে ঘুমোচ্ছে। এসব ভাবনা তার মনকে আচ্ছন্ন করে রেখেছিল। অন্যদিকে অন্তর সোফার উপর শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। তার চোখেও ঘুম ছিল না। এই বিলাসবহুল জীবন তার কাছে এখনো অবিশ্বাস্য লাগছিল। কোথায় সে আশ্রয়হীন শহরে রাত, আর কোথায় এই দামি সোফা। ভাগ্য সত্যি অদ্ভুত। তবে তার মনে একটা চাপা অস্বস্তিও ছিল। এই লোক দেখানো বিয়ে কতদিন চলবে, আর এর পরিণতি কি হবে? একসময় ক্লান্তিতে নন্দিনীর চোখে ঘুম ঢুলে এলো। সে গভীর ঘুমে তলিয়ে গেল।
তার শান্ত ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অন্তর। এই মেয়েটি বাইরে থেকে যত শক্ত মনে হোক না কেন, ভেতরে হয়তো অনেক নরম আর দুর্বল আর বাচ্চা মতে ভরা। অন্তরও একসময় ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সোফার অপ্রশস্ততা আর কঠিনতা ঘুমের ব্যাঘাত ঘটালেও দিনের ক্লান্তি তাকে গভীর ঘুমে আচ্ছন্ন করে ফেলেছিল। রাতের নীরবতা ঘরের মধ্যে এক শান্ত অথচ অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে রেখে গেল। দুজনের মনের কোণে জেগে রইল এক রাশ না বলা কথা আর অনাগত দিনের অনিশ্চয়তা। ভোরের আলো যখন জানালার পর্দা ভেদ করে ঘরে প্রবেশ করলো, তখন ধীরে ধীরে ভাঙল দুজনের ঘুম। পাখির কিচিরমিচির শব্দে নন্দিনীর ঘুম ভাঙল প্রথম। চোখ খুলে সে দেখল রাতের আলো তখনও জ্বলছে। পাশ ফিরে দেখল অন্তর সোফার উপর গভীর ঘুমে আচ্ছন্ন। তার মুখে শান্ত ভাব দেখে নন্দিনীর মনে এক ধরনের সহানুভূতি জন্মালো। আলতো করে বিছানা থেকে নেমে নন্দিনী এগিয়ে গেল এবং লাইটটা নিভিয়ে দিল। তারপর সে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেল। ভালো করে শাওয়ার নিয়ে কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখল অন্তর তখনও ঘুমোচ্ছে। নন্দিনী আর তাকে ডাকলো না। ধীরে ধীরে নন্দিনী ঘর থেকে বেরিয়ে গেল। ব্রেকফাস্টের জন্য নিচে যাওয়ার আগে সে একবার অন্তরের দিকে তাকিয়ে দেখল শান্ত ঘুমে তার মুখটা বেশ নিষ্পাপ দেখাচ্ছিল। নিচে ড্রয়িং রুমে তার চাচা আমির তালুকদার এবং ফাহিম বসেছিলেন। তাদের মুখ দেখে মনে হচ্ছিল তারা নন্দিনীর জন্যই অপেক্ষা করছেন। নন্দিনী হেসে বলল, গুড মর্নিং। শুভ সকাল। তার চাচা উত্তর দিলেন, তবে তার চোখে সেই আগের সন্দেহটা অমলিন ছিল। অন্তর কোথায়? ও এখনো ঘুমাচ্ছে। নন্দিনী স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, রাতের ধকলে ক্লান্ত ছিল হয়তো। ধকল? ফাহিম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তোমরা কোথায় গিয়েছিলে রাতে? নন্দিনী একটু অপ্রস্তুত হয়ে গেল। আমরা মানে বিয়ের পর একটু বাইরে গিয়েছিলাম। মিথ্যেটা বলতে তার অস্বস্তি হচ্ছিল। কোথায়? আমির তালুকদার তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন। তেমন কোথাও না। নন্দিনী তাড়াতাড়ি বলল, কাছাকাছি কোথাও? তাদের কথোপকথনের মাঝে অন্তর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তার চোখে তখনও ঘুমের ঘোর লেগেছিল। শুভ সকাল চাচা। অন্তর হেসে আমির তালুকদারকে বলল, শুভ সকাল। আমির তালুকদার উত্তর দিলেন, তবে তার কণ্ঠস্বর শীতল ছিল। রাতের ঘুম কেমন হলো? অন্তর স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, যদিও সোফার কঠিনতা তার শরীরে হালকা ব্যথা সৃষ্টি করেছিল। ব্রেকফাস্টের সময় আমির তালুকদার নন্দিনী আর অন্তরের দিকে তীক্ষ্ণ নজর রাখছিলেন। তাদের আচার ব্যবহার, তাদের কথাবার্তা সবকিছু তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। তিনি বোঝার চেষ্টা করছিলেন তাদের সম্পর্কের গভীরতা আসলে কতটা। নন্দিনী এবং অন্তরও একে অপরের সাথে সাবধানে কথা বলছিল এবং এমন ভাব দেখাচ্ছিল যেন তারা একে অপরের খুব ঘনিষ্ঠ। সকালে নাস্তা শেষ করে নন্দিনী আর অন্তর তাদের জন্য নির্দিষ্ট করা ঘরে ফিরে এলো। বিশাল সেই শয়নকক্ষ, যেখানে তাদের লোক দেখানো দাম্পত্যের নীরব সাক্ষী ছিল দামি আসবাবপত্র আর বিলাসবহুল সজ্জা। কিছুক্ষণ সেখানে দুজনে নিতান্তই সাধারণ কিছু কথাবার্তা বলল। নন্দিনী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লম্বা চুলে ব্রাশ করতে ব্যস্ত, আর অন্তর জানালার পাশে দাঁড়িয়ে বাইরের শান্ত সকাল দেখছিল। আজ তোমার কোনো কাজ নেই? নন্দিনী আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। না, তেমন কিছু নেই। অন্তর সোফার হেলানো পিঠে আরাম করে বসতে বসতে বলল, তুমি কি চাও আমি কিছু করি? তার কণ্ঠস্বরে অলস্য মেশানো। নন্দিনী হেসে বলল, না না, তোমাকে কিছু করতে হবে না। আসলে ভাবছিলাম, তুমি কি আর সারাদিন বাড়িতে থাকবে? তার মনে ক্ষীণ একটু দ্বিধা ছিল। লোকটা সারাদিন বাড়িতে একা কি করবে? তোমার আপত্তি না থাকলে আমি বরং তোমার সাথে অফিসে যেতে পারি। একা বাড়িতে বসে থাকতে ভালো লাগবে না। তার চোখে এক ধরনের অস্পষ্ট চাওয়া ছিল। নন্দিনী কিছুক্ষণ ভাবল, অন্তরের সাথে অফিসে গেলে হয়তো তার সময়টাও কাটবে, আর লোকটাকেও একা থাকতে হবে না। অন্তর সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, ঠিক আছে, চলো তাহলে। লিফটে করে তারা নিচে নামলো। কাল রঙের বিলাসবহুল গাড়িটি এসে থামলো তাদের সামনে। গাড়িতে করে দুজনে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। রাস্তার দুপাশের ব্যস্ত জীবন তাদের নীরবতার সঙ্গী ছিল। নন্দিনী আনমনি বাইরের দিকে তাকিয়েছিল। তার মনে অফিসের কাজের চিন্তা ভিড় করছিল।
অন্যদিকে অন্তর চুপচাপ বসে নন্দিনীর মুখের দিকে তাকিয়েছিল। অফিসে পৌঁছালে রিসেপশনে আলিশা তাদের জন্য অপেক্ষা করছিল। হাসি মুখে সে এগিয়ে এসে নন্দিনীকে অভ্যর্থনা জানালো। তার হাতে ছিল একগুচ্ছ রক্তিম গোলাপ। শুভ সকাল নন্দিনী। আলিশা বলল, উষ্ণ হেসে ফুলগুলো তার হাতে দিয়ে। তারপর অন্তরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, শুভ সকাল অন্তর। অন্তরও হাসি মুখে আলিশার অভিনন্দনে জবাব দিল। ফুলের মিষ্টি সুবাস আর আলিশার আন্তরিক অভ্যর্থনা অফিসের শান্ত পরিবেশেও যেন এক নতুন প্রাণ সঞ্চার করল। নন্দিনী সামান্য অপ্রস্তুত হলেও আলিশার এই বন্ধুত্বপূর্ণ আচরণ তার ভালো লাগলো। নন্দিনীর ব্যক্তিগত কেবিনে ঢুকে অন্তর একপাশে আরামদায়ক সোফায় গা এলিয়ে দিল। গভীর মনোযোগের সাথে সে নন্দিনীকে পর্যবেক্ষণ করতে লাগলো। অফিসের পোশাক, ব্যস্ত সমস্ত কাজকর্মের মধ্যেও তার মুখের শান্ত ভাব সবকিছুই যেন অন্তরের দৃষ্টি আকর্ষণ করছিল। নন্দিনীর প্রতিটি ছোটখাটো মুভমেন্ট, ফাইলের উপর তার ঝুঁকে পড়া, কলমের ডগা ঠোঁটের কাছে এনে আনমনে কিছু ভাবা, সবকিছুই যেন অন্তরের চোখে নতুন করে ধরা দিচ্ছিল। বাইরের রুক্ষতা ভেদ করে ভেতরের কোমলতা যেন আজ স্পষ্ট হয়ে উঠছিল। আলিশা তাদের কেবিনে কিছুক্ষণ ছিল। নন্দিনীর সাথে অফিসের কিছু জরুরি বিষয়ে কথা বলছিল সে, কিন্তু একসময় সে লক্ষ্য করলো অন্তরের অপলক দৃষ্টি নন্দিনীর ওপর নিবদ্ধ। তাদের দুজনের মধ্যে একটা অন্যরকম নীরবতাও সে অনুভব করলো। মুচকি হেসে সে ভাবলো তাদের একটু সুযোগ করে দেওয়া উচিত। তাই সে বলল, আচ্ছা নন্দিনী, আমি ব্রেকফাস্ট করে আসি ক্যান্টিন থেকে। নন্দিনী অবাক হয়ে জিজ্ঞেস করলো, হো মা, তুমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসোনি? হ্যাঁ এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমার আর একবার ব্রেকফাস্ট করাটা তোমার জন্য উপকারী হবে। আলিশার কথায় নন্দিনী ভাবনায় পড়ে গেল। ব্রেকফাস্ট করবে সে আর ফায়দা হবে ওর? এটা কিভাবে সম্ভব? মানে কি? আসলে আমার একটু জরুরি কাজ আছে, তোমরা কথা বলো, আসি, বাই। বলতে বলতে আলিশা দরজা বন্ধ করে চলে গেল। তার চোখে ছিল এক রহস্যময় হাসি, যা নন্দিনী নজর এড়িয়ে গেল। আলিশা বুঝতে পারছিল এই দুজনের মধ্যে একটা নতুন রসায়ন তৈরি হচ্ছে। নন্দিনী প্রথমে বুঝতে পারল না আলিশা হঠাৎ করে এমন চলে গেল কেন। কিছুক্ষণ পর তার চোখ গেল সোফার দিকে। দেখল অন্তর গভীর মনোযোগের সাথে তার দিকেই তাকিয়ে আছে। তার চাহনিতে কোনো কৌতূহল ছিল না, বরং ছিল এক গভীর মুগ্ধতা। নন্দিনী ঘাড় ঘুরিয়ে তার দুই পাশে দেখে অন্তরের দিকে তাকিয়ে সামান্য হেসে জিজ্ঞেস করলো, কি দেখছে? তার কণ্ঠস্বরে হালকা কৌতুক মেশানো ছিল, তবে ভেতরে একটা চাপা কৌতূহলও ছিল। তোমাকে দেখছি। আমাকে? হুম, কেন? দেখছি মানুষ কত সুন্দর হয়। অন্তরের সরল উত্তর শুনে নন্দিনীর গাল লজ্জায় লাল হয়ে গেল। সে দৃষ্টি সরিয়ে নিজের টেবিলের দিকে তাকালো। ব্যস্ত হয়ে ফাইলের পাতা উল্টাতে শুরু করলো। তার হৃদস্পন্দন যেন একটু দ্রুত হয়ে গেছে। অফিসের শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশেও তার মুখ সামান্য উষ্ণ বোধ হচ্ছিল। নন্দিনীর গাল লাল হওয়ার দৃশ্য দেখে মুহূর্তের জন্য থমকে গেল অন্তর। না চাইতেও তার মনের ভেতর যেন একটা মৃদু ঢেউ উঠল। ব্লাশিং করলে কি মেয়েদের সত্যিই খুব সুন্দর লাগে? এই প্রশ্নটা তার মনে উকি দিল। মিথিলার তিক্ত স্মৃতি সত্ত্বেও নন্দিনীর এই স্বাভাবিক সৌন্দর্য তার ভেতরে জমে থাকা বরফ গলাতে শুরু করলো। তার মনে হলো এত কাছ থেকে কোনো মেয়েকে এভাবে সে আগে কখনো দেখেনি। নন্দিনী লালচে মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্তর কখন যেন সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে তা সে নিজেও টের পায়নি। ধীরে ধীরে তার পা যেন আপনা আপনি নন্দিনীর টেবিলের দিকে এগোতে লাগলো। তাদের দুজনের মধ্যে তখন এক নীরব আকর্ষণ কাজ করছিল। অফিসের ব্যস্ততা, ফাইলের স্তূপ সবকিছু যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। শুধু ছিল দুটি মানুষের নীরব চাহনি আর হৃদস্পন্দনের অস্ফুট ধ্বনি। তাদের চোখের ভাষায় যেন এক নতুন গল্পের সূচনা হচ্ছিল। লোক দেখানো বিয়ের বাঁধন হয়তো ধীরে ধীরে অন্য কোনো দিকে মোড় নিচ্ছে। কয়েকদিন কেটে গেল। অফিসের চেনা রুটিনে দিনগুলো বাধা পড়েছিল। নন্দিনী তার কাজে ডুবে থাকতো আর অন্তর নীরবে তার পাশে থেকে সবকিছু দেখত। তাদের মধ্যে তেমন কোনো গভীর কথা না হলেও একটা নীরব বোঝাপড়া যেন তৈরি হয়েছিল। একে অপরের প্রতি একটা চাপা কৌতূহল দুজনেরই মনে উকি দিত। একদিন অফিসে একটা জরুরি মিটিং ছিল। নন্দিনী তার কেবিনে বসে কিছু গুরুত্বপূর্ণ ফাইল গুছিয়ে নিয়েছিল। অন্তর সোফায় বসে একটা ম্যাগাজিন উল্টাচ্ছিল। যদিও তার মন পুরোপুরি সেখানে ছিল না, কিছুক্ষণ ধরে সে নন্দিনীর কাজকর্ম দেখছিল। তার মনোযোগ, একাগ্রতা সবকিছুই অন্তরকে মুগ্ধ করছিল। হঠাৎ আলিশা তাড়াহুড়ো করে কেবিনে ঢুকলো। তার মুখ দেখে মনে হচ্ছিল কোনো খারাপ খবর আছে। নন্দিনী, তোমার চাচা এসেছেন। আলিশা উদ্বিগ্ন স্বরে বলল, আর তার সাথে ফাইমও আছে।
নন্দিনীর মুখ মুহূর্তে কঠিন হয়ে গেল। তার চাচার এই অপ্রত্যাশিত আগমন মোটেও স্বাভাবিক নয়, এটা সে বুঝতে পারছিল। তারা কি আমার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, রিসেপশনে বসে আছেন। আলিশা উত্তর দিল, তাদের মুখ দেখে মনে হচ্ছে কোনো জরুরি কথা আছে। ঠিক আছে, আমি আসছি। নন্দিনী ফাইলগুলো রেখে উঠে দাঁড়ালো। অন্তরও সোফা ছেড়ে উঠে তার দিকে তাকালো। আমিও কি তোমার সাথে যাব? অন্তর জিজ্ঞাসা করলো। নন্দিনী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ চলো। এই মুহূর্তে একা তাদের মুখোমুখি হওয়ার সাহস তার ছিল না। তারা দুজনে রিসেপশনের দিকে এগিয়ে গেল। সেখানে আমির তালুকদার এবং ফাহিমকে দেখে নন্দিনীর বুকের ভেতরটা ধক করে উঠল। তার চাচার চোখে সে চেনা সন্দেহ আর তীক্ষ্ণতা দেখতে পেল সে। কি ব্যাপার চাচা, আপনারা হঠাৎ? নন্দিনীর স্বাভাবিক থাকার চেষ্টা করে জিজ্ঞাসা করলো। কিছু জরুরি কথা ছিল তাই চলে এলাম। আমির তালুকদার বললেন, তবে তার দৃষ্টি একবারও অন্তরের দিক থেকে সরল না। আসলে তোমার অফিসের কিছু কাগজপত্র দেখতে চাইছিলাম। আমার অফিসের কাগজপত্র? নন্দিনী অবাক হলো। কেন? ব্যবসাপাতের ব্যাপার তো, মাঝে মাঝে খোঁজ খবর নেওয়া দরকার। আমির তালুকদার হেসে উত্তর দিলেন, কিন্তু সেই হাসিতে আন্তরিকতার অভাব ছিল। তুমি তো একা সব সামলাও, তাই ভাবলাম একটু সাহায্য করি। নন্দিনী বুঝতে পারছিল এটা তার চাচার একটা চাল। আসলে তিনি তাদের সম্পর্কের দুর্বল দিকগুলো খুঁজে বের করতে চাইছেন। হয়তো তাদের কন্ট্রাক্ট বিয়ের কোনো প্রমাণ হাতে পেতে চাইছেন। আমার সব কাগজপত্র ঠিক আছে চাচা। নন্দিনী দৃঢ় স্বরে বলল, আপনাকে কষ্ট করে আসার দরকার ছিল না। আরে না, কষ্ট কিসের? আমির তালুকদার বললেন। বরং ভালোই হলো, তোমার বরকেও একটু দেখে গেলাম। তিনি অন্তরের দিকে তাকিয়ে বাঁকা হাসলেন। কি বলো অন্তর, সব ঠিকঠাক তো? হ্যাঁ, সব ঠিক আছে। অন্তর শান্তভাবে উত্তর দিল। আমির তালুকদার কিছুক্ষণ তাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, চলো তাহলে তোমার কেবিনে গিয়ে কাগজপত্রগুলো দেখে নেই। নন্দিনী আর আপত্তি করতে পারল না। তারা সবাই নন্দিনীর কেবিনের দিকে গেল। আমির তালুকদার খুব মনোযোগ দিয়ে অফিসের বিভিন্ন ফাইল দেখতে শুরু করলেন। ফাহিমও তার পাশে দাঁড়িয়ে কাগজপত্রগুলো দেখছিল। অন্তর নীরবে একপাশে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল। তার মনে হচ্ছিল কিছু একটা গড়বড় আছে। আমির তালুকদারের উদ্দেশ্য শুধু কাগজপত্র দেখা নয়, বরং অন্য কিছু। হঠাৎ ফাহিম একটা ফাইলের দিকে ইঙ্গিত করে বলল, নন্দিনী, এই কন্ট্রাক্টটা একটু দেখতে পারি? নন্দিনীর মুখ মুহূর্তের জন্য সাদা হয়ে গেল। এটা একটা গুরুত্বপূর্ণ সাপ্লাই কন্ট্রাক্ট ছিল, যেখানে কিছু শর্ত তার মনে সংশয় সৃষ্টি করেছিল। সে ফাইলটা ফাহিমের হাতে দিতে ইতস্তত করছিল। কেন? নন্দিনী জিজ্ঞাসা করলো। এটা তো রুটিন কন্ট্রাক্ট। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে এখানে কিছু সমস্যা আছে। ফাহিম জোর দিয়ে বলল। আমির তালুকদারও ফাহিমের কথায় সায় দিলেন। দাও তোমা দেখি। নন্দিনী বাধ্য হয়ে ফাইলটা ফাহিমের হাতে দিল। ফাহিম মনোযোগ দিয়ে কন্ট্রাক্টের পাতাগুলো উল্টাতে শুরু করলো। অন্তর তীক্ষ্ণ দৃষ্টিতে ফাহিমের মুখের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল ফাহিম যেন কোনো বিশেষ কিছু খুঁজছে। কিছুক্ষণ পর ফাহিম একটা নির্দিষ্ট পাতা এসে থামলো। তার মুখে একটা বিজয়ের হাসি দেখা গেল। দেখুন তো বাবা, এখানে কি লেখা আছে? আমির তালুকদার এগিয়ে এসে সেই পাতাটা দেখলেন। সেখানে ছোট করে একটা ক্লজের দিকে ইঙ্গিত করা ছিল, যা নন্দিনীর কোম্পানির জন্য ভবিষ্যতে বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারত। এটা কি? আমির তালুকদার রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করলেন। তুমি কি দেখে সই করনি? নন্দিনী আমতা আমতা করে বলল, আসলে তাড়াহুড়া হয়তো আমার চোখ এড়িয়ে গেছে। তোমার চোখ এড়িয়ে গেছে? ফাহিম ব্যঙ্গ করে হাসল। নাকি অন্য কোনো কারণ ছিল? তার চোখে সন্দেহের দৃষ্টি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল। নন্দিনী বুঝতে পারছিল তার চাচার পাতা ফাঁদে সে পা দিতে চলেছে। ঠিক সেই মুহূর্তে অন্তর এগিয়ে এলো। সে শান্তভাবে ফাইলটা ফাহিমের হাত থেকে নিল এবং মনোযোগ দিয়ে সেই ক্লজটা দেখতে শুরু করলো। আমার মনে হয় এখানে ভুল বোঝা হচ্ছে। এই ক্লোজটা আসলে আমাদের কোম্পানির স্বার্থে করা হয়েছে। আমির তালুকদার এবং ফাহিম দুজনেই অবাক হয়ে অন্তরের দিকে তাকালেন। তুমি কি বলছো? আমির তালুকদার জিজ্ঞাসা করলেন। অন্তর কন্ট্রাক্টের সেই বিশেষ ক্লজটা ব্যাখ্যা করতে শুরু করলো। সে জানালো কিভাবে এই শর্ত ভবিষ্যতে তাদের কোম্পানিকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করবে।
তার যুক্তিগুলো এতটাই জোরালো এবং স্পষ্ট ছিল যে আমির তালুকদার এবং ফাহিম দুজনেই অবাক হয়ে তার কথা শুনলেন। কিছুক্ষণ পর আমির তালুকদারের মুখের কঠিন ভাব কিছুটা কমল। তিনি বুঝতে পারলেন অন্তর যা বলছে তা যুক্তিসঙ্গত। ফাহিমও চুপ হয়ে গেল। তুমি কি সত্যি এটা বিশ্বাস করো? আমির তালুকদার অন্তরকে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, আমার মনে হয় এই কন্ট্রাক্ট আমাদের কোম্পানির জন্য ভালো। অন্তর আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। আমির তালুকদার কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, যদি তোমার তাই মনে হয় তাহলে আমার আর কিছু বলার নেই। পরিস্থিতি শান্ত হলো। নন্দিনী মনে মনে অন্তরকে ধন্যবাদ জানালো। তার বুদ্ধিমত্তার জন্যই আজ সে তার চাচার পাতা ফাঁদ থেকে রক্ষা পেল। এই ঘটনার পর তাদের দুজনের মধ্যকার নীরব আকর্ষণ যেন আরো স্পষ্ট হয়ে উঠল। নন্দিনীর চোখে কৃতজ্ঞতার সৃষ্টি আর অন্তরের চোখে এক ধরনের চাপা ভালো লাগা দেখা গেল। তাদের দুজনের মনে নীরব কথোপকথন যেন এক নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছিল। লোক দেখানো বিয়ের আড়ালে হয়তো সত্যিই কোনো গভীর অনুভূতি জন্ম নিচ্ছে। অফিসের কাজের ফাঁকে নন্দিনী প্রায়ই তার পুরনো বন্ধুদের সাথে সামান্য কথা বলতো। তাদের মধ্যে একজন ছিল রাতুল, তাদের কলেজ জীবনের বন্ধু। রাতুল অন্য একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ছিল এবং প্রায়ই অফিসের আশেপাশে এলে নন্দিনীর সাথে দেখা করত অথবা ফোনে টুকটাক কথা বলতো। তাদের মধ্যকার সম্পর্ক ছিল নিছক বন্ধুত্বের, যেখানে কোনো রকম অন্য উদ্দেশ্য ছিল না। একদিন বিকেলে রাতুল অফিসে এসেছিল নন্দিনীর সাথে দেখা করতে। নন্দিনী তার কেবিনে বসেই কাজ করছিল যখন রিসেপশন থেকে ফোন এলো রাতুল তার সাথে দেখা করতে এসছে। নন্দিনী খুশি হয়ে তাকে ভেতরে আসতে বলল। অন্তর তখন নন্দিনীর কেবিনে সোফায় বসে একটি বিজনেস ম্যাগাজিন পড়ছিল। রাতুল ঘরে ঢুকতেই নন্দিনী হাসি মুখিয়ে তাকে অভ্যর্থনা জানালো। আরে রাতুল, তুই? নন্দিনীর কণ্ঠে আন্তরিক আনন্দ। হ্যাঁ রে, এইদিকে একটু কাজ ছিল, ভাবলাম তোর সাথেও দেখা করে যাই। রাতুল হাসি মুখে উত্তর দিল এবং এগিয়ে এসে নন্দিনীর সাথে হ্যান্ডশেক করলো। তাদের কুশল বিনিময় হওয়ার সময় অন্তর ম্যাগাজিন থেকে চোখ তুলে একবার রাতুলের দিকে তাকালো। সুদর্শন স্মার্ট রাতুলকে দেখে তার মনে সামান্য অস্বস্তি হলো। যদিও সে নন্দিনীর বন্ধু, তবুও কেন যেন তার ভালোই লাগলো না। নন্দিনী রাতুলের সাথে হাসি ঠাট্টার মধ্যে কথা বলতে শুরু করলো। তারা তাদের পুরনো দিনের কথা, কলেজের স্মৃতিচারণ করছিল। অন্তর নীরবে বসে তাদের কথা শুনছিল, যদিও তার মনোযোগ পুরোপুরি সেখানে ছিল না। মাঝে মাঝে তার চোখ নন্দিনীর হাসি মাখা মুখের দিকে চলে যাচ্ছিল, আবার কখনো রাতুলের সাবলীল ভঙ্গির দিকে। তাদের কথোপকথনের এক পর্যায়ে রাতুল নন্দিনীর হাতের উপর আলতো করে হাত রাখলো কোনো একটা কথা বলার সময়। সেই সামান্য স্পর্শ অন্তরের ভেতরে যেন একটা চাপা অস্বস্তি তৈরি করলো। তার জ্বর শক্ত হয়ে গেল। যদিও বাইরে সে স্বাভাবিক থাকার চেষ্টা করলো, নন্দিনী অবশ্য রাতুলের স্পর্শে কোনো রকম অস্বাভাবিকতা দেখলো না। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা এমনই সহজ ছিল, কিন্তু অন্তরের কাছে সেই দৃশ্যটা যেন কাটার মতো বিঁধতে লাগলো। কিছুক্ষণ পর আলিশা কফি নিয়ে এলো। রাতুলের সাথে তারও সামান্য কথাবার্তা হলো। অন্তর নীরবে কফি শেষ করলো। তার দৃষ্টি মাঝে মাঝে নন্দিনী আর রাতুলের দিকে যাচ্ছিল। তাদের হাসি মাখা মুখ তার ভালো লাগছিল না। রাতুল যখন চলে যাওয়ার জন্য উঠল, নন্দিনী তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেল। তারা কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে কথা বলল। তারপর রাতুল বিদায় নিয়ে চলে গেল। নন্দিনী যখন কেবিনে ফিরল তখন অন্তরের মুখটা বেশ গম্ভীর। কে ছিল? অন্তর জিজ্ঞাসা করলো। তার কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলেও সেখানে একটা চাপার সুর যেন লুকিয়েছিল। ও রাতুল, আমার কলেজের বন্ধু। এই দিক দিয়ে আসছিল, তাই দেখা করে গেল। শুধু বন্ধু? অন্তরের প্রশ্নটা যেন একটু বেশি তীক্ষ্ণ শোনালো। নন্দিনী অবাক হলো অন্তরের প্রশ্নে। হ্যাঁ, শুধু বন্ধু। আমরা অনেক বছর ধরে বন্ধু। অন্তর আর কিছু বলল না। সে আবার ম্যাগাজিনের পাতায় চোখ রাখলো, কিন্তু তার মনোযোগ সেখানে ছিল না। তার মনের ভেতর একটা অজানা ঝড় বইছিল। কেন রাতুলের সাথে নন্দিনীর এত সহজ বন্ধুত্ব তার ভালো লাগছে না? কেন তাদের সামান্য স্পর্শেও তার অস্বস্তি হচ্ছে? নন্দিনী অন্তরের নীরবতা লক্ষ্য করলো। সে বুঝতে পারছিল না তার কি হয়েছে। নন্দিনী বলল, কি হয়েছে তোমার? কিছু বলছো না যে? কিছু না। কিন্তু নন্দিনী বুঝতে পারছিল কিছু একটা হয়েছে। অন্তরের মুখের ভাব স্বাভাবিক নয়, তবে সে আর বেশি ঘাটাঘাটি করলো না। হয়তো কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু অন্তরের মনের ভেতর ঈর্ষার যে বীজ অঙ্কুরিত হলো, তা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। বাইরে সে কিছুই প্রকাশ না করলেও
রাতুলের সাথে নন্দিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার মনে একটা চাপা অস্বস্তি আর মালিকানার অনুভূতি জাগিয়ে তুলল। কয়েকদিন পর অফিসের একটি প্রজেক্ট নিয়ে নন্দিনীকে অন্য একটি কোম্পানির কর্ণধারের সাথে দেখা করতে যেতে হলো। সেই কোম্পানির কর্ণধার ছিলেন দেব, একজন অত্যন্ত ভদ্র ও অমায়িক যুবক। তাদের মধ্যে পেশাগত আলোচনা বেশ আন্তরিকভাবেই চলছিল। অন্তর সেদিন অফিসে ছিল না, তার ব্যবসার কিছু জরুরি কাজে তাকে শহরের বাইরে যেতে হয়েছিল। নন্দিনী যখন দেবের সাথে মিটিং করছিল তখন অন্তর বারবার নন্দিনীকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে সে যোগাযোগ করতে পারছিল না। মিটিং শেষে যখন নন্দিনী অফিসে ফিরল তখন অন্তরের ফোন এলো। তার কণ্ঠস্বর বেশ উত্তেজিত শোনালো। বলল, কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমি কতবার ফোন করেছি। নন্দিনী শান্ত স্বরে বলল, আমি একটা মিটিংয়ে ছিলাম। কি হয়েছে? কার সাথে মিটিংয়ে ছিলে? অন্তরের প্রশ্নটা যেন জেরার মতো শোনালো। নন্দিনী অবাক হলো অন্তরের আচরণে। দেবরের সাথে আমাদের নতুন প্রজেক্ট নিয়ে কথা ছিল। দেব? কে সে? তুমি তাকে চেনো না? অন্য একটা কোম্পানির মালিক। নন্দিনী বিরক্তি গোপন করার চেষ্টা করলো। অন্তরের এই ধরনের প্রশ্নও তার ভালো লাগছিল না। তার সাথে এতক্ষণ কি কথা হচ্ছিল? অন্তরের কণ্ঠস্বর ক্রমশ কঠিন হচ্ছিল। নন্দিনী কিছুটা ধমকের স্বরেই বলল, অফিসের কাজ নিয়ে কথা হচ্ছিল। এত কি কথা শুনি? কত কথাই তো থাকতে পারে। আর তুমি আমার কাছে এত কৈফিয়ত চাচ্ছ কেন? তুমি কি ভুলে যাচ্ছ আমাদের মধ্যে কি চুক্তি হয়েছে? আমার ব্যক্তিগত জীবনে তুমি এভাবে নাক গলাতে পারো না। অন্তর চুপ করে গেল। কিছুক্ষণ কোনো কথা বলল না, তারপর বলল, আমি শুধু জানতে চেয়েছিলাম। কেন জানতে চেয়েছিলে? এমনি। অন্তর অস্পষ্টভাবে উত্তর দিল। তাদের কথোপকথন সেখানেই শেষ হয়ে গেল, কিন্তু নন্দিনীর মনে অন্তরের আচরণ একটা খারাপ লাগার সৃষ্টি করলো। কেন সে এমন করছে? তাদের মধ্যে তো শুধু একটা কন্ট্রাক্ট। তার ব্যক্তিগত জীবন নিয়ে অন্তরের এত মাথা ব্যথা কেন? অন্যদিকে অন্তরের মনেও চাপা রাগ আর অস্বস্তি জমা হচ্ছিল। নন্দিনী অন্য কোনো পুরুষের সাথে কথা বলছে, এটা তার ভালো লাগছিল না। যদিও তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই, তবুও কেন যেন তার মনে হচ্ছিল নন্দিনী শুধুই তার। এই ভাবনাটা তাকে অস্থির করে তুলছিল। সেদিন রাতে যখন তারা ডিনার টেবিলে মুখোমুখি হলো, দুজনের মুখই গম্ভীর ছিল। কেউ কারোর সাথে তেমন কথা বলল না। তাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল যেন তৈরি হয়েছিল। ঘুমের সময়ও একই নীরবতা বজায় রইল। নন্দিনী বিছানার এক পাশে ফিরে শুয়ে রইল, আর অন্তর সোফার অন্য পাশে। ঘরের আলো নিভে গেলেও দুজনের চোখে ঘুম ছিল না। তাদের মনে চাপা অভিমান আর না বলা কথাগুলো যেন নীরব আর্তনাদ করছিল। তাদের এই চাপা ভালোবাসা, যা তারা কেউই স্বীকার করতে রাজি নয়, ধীরে ধীরে তাদের সম্পর্কের মাঝে এক নতুন জটিলতা সৃষ্টি করতে শুরু হলো। বাইরে তারা স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে একে অপরের প্রতি একটা তীব্র আকর্ষণ অনুভব করছিল, যা একই সাথে ঈর্ষা আর অস্বস্তি জন্ম দিচ্ছিল। কয়েক সপ্তাহ কেটে গেল। নন্দিনী আর অন্তরে লোক দেখানো দাম্পত্য ধীরে ধীরে একটা অন্যরকম সুর বাজতে শুরু করেছিল। বাড়ির আচরণে তারা একে অপরের প্রতি সম্মান দেখালেও ভেতরে ভেতরে একটা চাপা আকর্ষণ অনুভব করত দুজনেই। রোহান বা দেবের সাথে সামান্য কথা বলা নিয়েও তাদের মধ্যে যে নীরব টানাপোড়েন তৈরি হয়েছিল, তা তাদের সম্পর্কের এক নতুন দিক উন্মোচন করেছিল। অন্যদিকে আমির তালুকদার তাদের উপর তীক্ষ্ণ নজর রাখছিলেন। তাদের স্বাভাবিক মেলামেশা তার সন্দেহ পুরোপুরি দূর করতে পারেনি। তিনি ভেতরে ভেতরে অন্য কোনো ছক করছিলেন, যার আভাস নন্দিনী বা অন্তর কেউই টের পায়নি। একদিন বিকেলে অন্তর তার ব্যবসার কিছু হিসেবপত্র দেখছিল। নন্দিনী তখন অফিসের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত। হঠাৎ তার পুরানো এক বন্ধু, যার সাথে শহরে আসার পর তার তেমন যোগাযোগ ছিল না, তার মেসেঞ্জারে নক করলো। বন্ধুটি একটি বেসরকারি সিকিউরিটি ফার্মে জব করে। দোস্ত, কেমন আছিস? বন্ধুর মেসেজ দেখে অন্তর কিছুটা অবাক হলো। অন্তর রিপ্লাই করলো, এই তো চলছে। তুই কেমন আছিস? আমি ভালোই। আসলে তোর সাথে একটা দরকারি কথা ছিল। ফ্রি আছিস? হ্যাঁ বল, কি ব্যাপার? তুই এখন কোথায় থাকিস রে? শুনলাম শহরে এসেছিস। অন্তর কিছুটা ইতস্তত করে তার বর্তমান ঠিকানা জানালো, তালুকদার বাড়ি। বন্ধুটি কিছুক্ষণ চুপ থেকে রিপ্লাই করলো, তালুকদার বাড়ি? মানে নন্দিনী তালুকদারের বাড়ি? হ্যাঁ, কি হয়েছে? দোস্ত, আমার ফার্ম কিছুদিন আগে তালুকদার বাড়ির সিকিউরিটির দায়িত্ব পেয়েছিল। তখন একটা ইনসিডেন্ট ঘটেছিল। কি ইনসিডেন্ট? আসলে নন্দিনী তালুকদারের বাবা মায়ের গাড়ি দুর্ঘটনার কেসটা আমরা ইনভেস্টিগেশন করছিলাম। আমির তালুকদার নিজেই আমাদের ডেকেছিলেন, আর
অন্তর অধৈর্য হয়ে জিজ্ঞাসা করল, আর আর কিছু সন্দেহজনক ব্যাপার আমাদের নজরে এসেছিল। কি রকম? গাড়ির ব্রেক ফেল করার রিপোর্টটা স্বাভাবিক মনে হয়নি। আর কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছিল দুর্ঘটনার আগে তারা অন্য একটা গাড়িকে খুব দ্রুত তাদের গাড়ির পিছু নিতে দেখেছিল। অন্তরের বুকের ভেতরটা ধক করে উঠল। নন্দিনীর বাবা মায়ের দুর্ঘটনা কি স্বাভাবিক ছিল না? এর পেছনে কি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? অন্তর দ্রুত মেসেজ করলো, তুই কি এই বিষয়ে আরো জানিস? হ্যাঁ, আমাদের ইনভেস্টিগেশন মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমির তালুকদার হঠাৎ করে ইন্টারেস্ট হারিয়ে ফেলেন। বন্ধ করে দেওয়া হয়েছিল? অন্তরের সন্দেহ আরো ঘনীভূত হলো। কেন আমির তালুকদার তদন্ত বন্ধ করতে বলেছিলেন? তার বন্ধু বলল, হ্যাঁ, আমাদের বলা হয়েছিল আর কোনো প্রমাণের দরকার নেই, ব্রেক ফেল করাই দুর্ঘটনার কারণ। কিন্তু তুই তো বললি রিপোর্টে কিছু অস্বাভাবিকতা ছিল। ঠিক তাই, আমার মনে হয় পুরো ব্যাপারটা ভালোভাবে তদন্ত করা দরকার ছিল। তোর কাছে কি কোনো রিপোর্ট বা তথ্য আছে? কিছু প্রাথমিক নোটস আমার কাছে এখনো আছে। যদি তোর দরকার হয় আমি তোকে দিতে পারি। অবশ্যই দরকার। কখন দেখা করতে পারবি? কাল সকালে আমার ডিউটি শেষ হবে, তারপর আমরা যে কোনো জায়গায় দেখা করতে পারি। ঠিক আছে, আমি তোকে কাল সকালে ফোন করব। তাদের মেসেজ কনভারসেশন শেষ হলো, কিন্তু অন্তরের মন তখন নানা চিন্তায় তোলপাড় করছিল। নন্দিনীর চাচার ব্যাপারে তার সন্দেহ আরো জোরালো হলো। কেন তিনি তাদের কন্ট্রাক্ট বিয়ের বিরোধিতা করছেন? আবার তার বাবা মায়ের দুর্ঘটনার তদন্তও মাঝপথে বন্ধ করে দিচ্ছেন। দুটো ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? পরের দিন সকালে নন্দিনী অফিসে যাওয়ার পর অন্তর তার বন্ধুর সাথে দেখা করলো। বন্ধুর কাছ থেকে সে গাড়ি দুর্ঘটনার প্রাথমিক তদন্তের কিছু নোটস হাতে পেল। নোটসগুলো মনোযোগ দিয়ে পড়ার পর অন্তরের সন্দেহ আরও বাড়ল। ব্রেক ফেল করার কারণ হিসেবে যে রিপোর্ট দেওয়া হয়েছিল তাতে স্পষ্ট কিছু অসঙ্গতি ছিল। এছাড়াও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, যা রিপোর্টে উল্লেখ করা হয়নি। অন্তরের মনে হলো এবার চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় এসছে। নন্দিনীর চাচার মুখোশ খুলে ফেলা দরকার, কিন্তু তার কাছে এখনো কোনো শক্ত প্রমাণ নেই, শুধু কিছু সন্দেহ আর বন্ধুর দেওয়া অসম্পূর্ণ তথ্য। সে সিদ্ধান্ত নিল এবার সে নিজে এর গভীরে যাবে। আমির তালুকদারের ব্যাপারে আরও তথ্য জোগাড় করতে হবে। তার ব্যবসায়িক কাজকর্ম, তার ব্যক্তিগত জীবন সবকিছু খতিয়ে দেখতে হবে। প্রথম পদক্ষেপ হিসেবে অন্তর তালুকদার বাড়ির পুরনো কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করলো। তাদের কাছ থেকে সে আমির তালুকদারের স্বভাব, তার কাজকর্মের ধরন সম্পর্কে কিছু তথ্য জানতে পারল। কয়েকজন পুরনো কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে কিছু অদ্ভুত ঘটনার কথা বলল, যা তাদের মনেও সন্দেহ জাগিয়েছিল। এরপর অন্তর শহরের কিছু পরিচিত সাংবাদিকদের সাথে যোগাযোগ করলো। তাদের কাছে সে নন্দিনীর বাবা মায়ের দুর্ঘটনার ফাইল এবং আমির তালুকদারের হঠাৎ করে তদন্তে আগ্রহ হারানোর বিষয়টি উল্লেখ করলো। কয়েকজন সাংবাদিক এ বিষয়ে আগ্রহ দেখালো এবং গোপনে তাদের নিজস্ব স্তরে খোঁজখবর নেওয়া শুরু করলো। কয়েকদিন কেটে গেল। অন্তর ধীরে ধীরে কিছু নতুন তথ্য হাতে পেল। তার এক সাংবাদিক বন্ধু জানতে পারল আমির তালুকদারের নামেই বেশ কিছু বেনামি সম্পত্তি রয়েছে, যা তিনি তার হিসেবের বাইরে রেখেছেন। এছাড়াও কিছু ব্যবসায়িক লেনদেনেও অস্বচ্ছতা দেখা গেছে। এই সমস্ত তথ্য একত্রিত করে অন্তরের মনে একটা স্পষ্ট ধারণা জন্মালো। আমির তালুকদার শুধু নন্দিনীর সম্পত্তির দিকে নজর রাখেননি, হয়তো তার বাবা মায়ের মৃত্যুতেও তার কোনো হাত ছিল। একদিন রাতে যখন নন্দিনী ঘুমিয়েছিল, অন্তর চুপি সারে তার ল্যাপটপ খুলল। সে তার সাংবাদিক বন্ধুর কাছ থেকে পাওয়া কিছু তথ্য এবং নিজে জোগাড় করা নোটসগুলো ল্যাপটপে কপি করলো। তারপর সে একটি বেনামি ইমেল আইডি তৈরি করলো এবং সমস্ত তথ্য একটি বিস্তারিত আকারে লিখে আমির তালুকদারের কিছু ব্যবসায়িক প্রতিপক্ষ এবং কিছু সরকারি দপ্তরে পাঠিয়ে দিল। ইমেলের সাথে সে একটি বার্তা জুড়ে দিল, নন্দিনী তালুকদারের বাবা মায়ের গাড়ি দুর্ঘটনা এবং আমির তালুকদারের অবৈধ সম্পত্তির বিষয়ে বিস্তারিত তথ্য এই ইমেলের সাথে যুক্ত করা হলো। নিরপেক্ষ তদন্তের অনুরোধ রইল। ইমেল পাঠানোর পর অন্তর কিছুটা অস্থির বোধ করলো। সে জানতো এর ফল কি হতে পারে। আমির তালুকদার যদি জানতে পারে এর পেছনে তার হাত আছে, তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। কিন্তু তার মনে একটা জেদ চেপেছিল, নন্দিনীকে সে রক্ষা করবে।
তার বাবা মায়ের মৃত্যুর আসল কারণ সে খুঁজে বের করবে। পরের কয়েকদিন ধরে তালুকদার বাড়িতে একটা চাপা উত্তেজনা বিরাজ করছিল। আমির তালুকদার বেশ কয়েকবার উত্তেজিত হয়ে ফোনে কারোর সাথে কথা বলছিলেন। ফাহিমের মুখও থমথমে ছিল। নন্দিনী বুঝতে পারছিল কিছু একটা হচ্ছে, কিন্তু ঠিক কি তা সে আন্দাজ করতে পারছিল না। কিন্তু বাইরের থেকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সে জানতো খুব শীঘ্রই ঝড় উঠবে এবং সে ঝড়ে অনেক মুখোশ খুলে যাবে। কয়েকদিন ধরে তালুকদার বাড়িতে চাপা উত্তেজনা বিরাজ করছিল। আমির তালুকদারের ফোনে আসা রহস্যময় কলগুলো এবং তার চাপা অস্থিরতা বাড়ির পরিবেশ ভারী করে তুলেছিল। নন্দিনী বুঝতে পারছিল কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি তা সে আন্দাজ করতে পারছিল না। অন্তর বাইরে শান্ত থাকলেও ভেতরে ভেতরে ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছিল। একদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে আমির তালুকদার অপ্রত্যাশিতভাবে একটি পারিবারিক সভার ডাক দিলেন। নন্দিনী, অন্তর, ফাহিম এবং বাড়ির অন্যান্য প্রবীণ সদস্যরা ড্রয়িং রুমে এসে জড়ো হলেন। আমির তালুকদারের মুখ গম্ভীর, চোখে এক ধরনের চাপা ক্রোধ। আমির তালুকদার তার ভারী কণ্ঠে বললেন, আমি তোমাদের সবাইকে এখানে ডেকেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি এবারে কিছু সদস্য আমার সম্মানহানি করার চেষ্টা করছে। তার তীক্ষ্ণ দৃষ্টি একবার নন্দিনী ও অন্তরের উপর ঘুরে এলো। নন্দিনী অবাক হলো। চাচা, আপনি কি বলছেন? কে আপনার সম্মানহানি করার চেষ্টা করেছে? তুমি ভালো করেই জানো আমি কার কথা বলছি নন্দিনী। আমির তালুকদার সরাসরি তার দিকে তাকিয়ে বললেন, তোমার এই তথাকথিত স্বামী আসার পর থেকে বাড়িতে অশান্তি শুরু হয়েছে। অন্তর শান্তভাবে বলল, চাচা, আপনি সরাসরি অভিযোগ করতে পারেন না। স্পষ্ট কথায় পরিবেশ বাড়ি করবেন না। সাহস তো কম নয় তোমার। আমির তালুকদার ব্যঙ্গ করে হাসলেন। এইবারের কেউ নও, অথচ এত কথা বলো। অন্তর দৃঢ়স্বরে বলল, যদি কোনো ভুল হয়ে থাকে প্রমাণ দিন। শুধু সন্দেহের বশে কাউকে দোষ দেওয়া উচিত নয়। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে কিছু লোকের কোলাহল শোনা গেল। কয়েকজন পুলিশ অফিসার এবং দুজন ইনভেস্টিগেশন অফিসার বাড়ির ভেতরে প্রবেশ করলেন। তাদের সাথে ছিলেন সেই সাংবাদিক যার সাথে অন্তর যোগাযোগ করেছিল। আমির তালুকদার হতভম্ব হয়ে গেলেন। এসব কি হচ্ছে? আপনারা কারা? আমার বাড়িতে কি চান? ইনভেস্টিগেশন অফিসার এগিয়ে এসে একটি সার্চ ওয়ারেন্ট দেখালেন। আমরা একটি অভিযোগের ভিত্তিতে আপনার বাড়িতে তল্লাশি করতে এসেছি। রাগী কণ্ঠে আমির জিজ্ঞেস করলেন, কিসের অভিযোগ? অবৈধ সম্পত্তি এবং একটি পুরনো গাড়ির দুর্ঘটনার তদন্তে এসেছি। অফিসারটি স্পষ্ট ভাষায় উত্তর দিলেন। আমির তালুকদারের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ফাহিমও ভয়ে সিটিয়ে গেল। নন্দিনী অবাক হয়ে অন্তরের দিকে তাকালো। তার চোখে প্রশ্ন। অন্তর এগিয়ে এসে নন্দিনীর হাতে হাত ধরে বলল, আমি তোমাকে পরে সব বলবো। তারপর সে অফিসারদের দিকে ফিরে বলল, আপনারা যা জানতে চান আমি সাহায্য করতে প্রস্তুত। পুলিশ অফিসাররা বাড়ির বিভিন্ন দিকে তল্লাশি শুরু করলেন। ইনভেস্টিগেশন অফিসাররা আমির তালুকদারকে কিছু প্রশ্ন করতে শুরু করলেন। সাংবাদিকটি তার ক্যামেরায় সবকিছু রেকর্ড করছিল। পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল। বাড়ির অন্যান্য সদস্যরা ভয়ে চুপ করে দাঁড়িয়েছিলেন। নন্দিনী তখনও হতভম্ব, বুঝতে পারছিল না আসলে কি ঘটছে। কিছুক্ষণ পর পুলিশ অফিসাররা কিছু কাগজপত্র এবং একটি ল্যাপটপ উদ্ধার করলেন। ইনভেস্টিগেশন অফিসাররা সেগুলো পরীক্ষা করতে শুরু করলেন। সাংবাদিকটি এগিয়ে এসে আমির তালুকদারের দিকে একটি মাইক্রোফোন ধরলেন। মিস্টার তালুকদার, আপনার নামে অবৈধ সম্পত্তির অভিযোগ উঠেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমির তালুকদার রাগে গড়গড় করতে লাগলেন। এসব মিথ্যা অভিযোগ। আমার সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। ঠিক সেই সময় অন্তর এগিয়ে এসে একটি পেন ড্রাইভ ইনভেস্টিগেশন অফিসারের হাতে দিল। স্যার, এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। নন্দিনী তালুকদারের বাবা মায়ের গাড়ি দুর্ঘটনার আসল কারণ এবং আমির তালুকদারের অবৈধ সম্পত্তির প্রমাণ এখানে দেওয়া আছে। অফিসারটি পেনড্রাইভটি নিয়ে ল্যাপটপে লাগালেন এবং ফাইলগুলো খুললেন। স্ক্রিনে একের পর এক তথ্য ভেসে উঠতে লাগলো। বেনামি সম্পত্তি, দলিল, ব্যবসায়িক লেনদেনের অস্বচ্ছতার প্রমাণ এবং সেই গাড়ি দুর্ঘটনার প্রাথমিক তদন্তের রিপোর্ট, যেখানে ব্রেক ফেল করার কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। আমির তালুকদার বিস্ফারিত চোখে ল্যাপটপের দিকে তাকিয়ে রইলেন। তার মুখ থেকে কোনো কথা সরছিল না। ফাহিম ভয় কাঁপতে শুরু করলো। নন্দিনী হতবাক হয়ে অন্তরের দিকে তাকালো। তুমি তুমি
এগুলো কবে জোগাড় করলে? সময় সুযোগ মতো তোমার চাচার মুখোশ খোলার এটাই সঠিক সময় ছিল। ইনভেস্টিগেশন অফিসাররা সমস্ত তথ্য খতিয়ে দেখার পর আমির তালুকদারকে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন। বাড়ির প্রবীণ সদস্যরা হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। ফাহিম কান্নায় ভেঙে পড়ল। নন্দিনী তখনও বিশ্বাস করতে পারছিল না তার এতদিনের সন্দেহ সত্যি হতে চলেছে। তার নিজের চাচাই তার বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী, আর সম্পত্তি লোভে তিনি এত জঘন্য কাজ করতে পারেন। পুলিশ আমির তালুকদারকে নিয়ে যাওয়ার সময় তিনি রাগে চিৎকার করতে লাগলেন। আমি তোমাদের কাউকেই ছাড়বো না, এর ফল তোমাদের ভুগতে হবে। পরিবেশ শান্ত হওয়ার পর নন্দিনী এগিয়ে এসে অন্তরের হাত ধরল, তার চোখে কৃতজ্ঞতার জল। তুমি আমার জন্য এত কিছু করলে। অন্তর নরম স্বরে বলল, তুমি একা নও নন্দিনী, আমি সবসময় তোমার পাশে আছি। আমির তালুকদারের গ্রেপ্তারের পর তালুকদার বাড়িতে শোকের ছায়া নেমে এলো। এতদিন ধরে যে মানুষটি বাড়ির কর্তা ছিলেন তার আসল রূপ সকলের সামনে উন্মোচিত হওয়ায় বাড়ির প্রবীণ সদস্যরা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। ফাহিম তার বাবার গ্রেপ্তারিতে ভেঙে পড়েছিল, যদিও তার কুকর্মের কোনো ধারণাই তার ছিল না। নন্দিনী তখনও ঘটনার আকস্মিকতায় হতভম্ব। তার মনে একদিকে যেমন চাচার বিশ্বাসঘাতকতার জন্য ঘৃণা জন্ম নিচ্ছিল, তেমনি অন্তর তার পাশে এসে দাঁড়ানোয় এক গভীর কৃতজ্ঞতা অনুভব করছিল সে। কিছুদিন পর নন্দিনী তার আইনজীবীর সাথে দেখা করল। তার বাবা মায়ের সম্পত্তির অধিকার ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই শুরু করার সিদ্ধান্ত নিল সে। অন্তর সবসময় তার পাশে ছিল। আইনি কাগজপত্র গোছানো থেকে শুরু করে আইনজীবীর সাথে আলোচনা, সবকিছুতে সে নন্দিনীকে সাহায্য করছিল। তাদের এই কঠিন সময়ে আলিশা বন্ধুর মতো নন্দিনীর পাশে এসে দাঁড়িয়েছিল। অফিসের কাজকর্ম সামলানো থেকে শুরু করে নন্দিনীকে মানসিকভাবে সাহস জোগানো, সবকিছুতেই আলিশা ছিল তার প্রধান ভরসা। আইনি প্রক্রিয়া বেশ জটিল এবং সময় সাপেক্ষ ছিল। আমির তালুকদারের আইনজীবী তার মক্কেলের পক্ষে জোরালো সওয়াল করছিলেন, কিন্তু অন্তরের জোগাড় করা প্রমাণ এবং পুলিশের তদন্তে পাওয়া তথ্য এতটাই শক্তিশালী ছিল যে ধীরে ধীরে নন্দিনীর জয়ের সম্ভাবনা উজ্জ্বল হতে শুরু করলো। আদালতে বেশ কয়েকবার শুনানি হলো। নন্দিনী শান্তভাবে তার বক্তব্য পেশ করলো, অন্তর দৃঢ়ভাবে তার পাশে দাঁড়িয়েছিল। তাদের দুজনের মধ্যে যে নীরব বোঝাপড়া তৈরি হয়েছিল তা এই কঠিন পরিস্থিতিতে তাদের আরও শক্তিশালী করে তুলেছিল। এক শুনানির সময় আমির তালুকদার আদালতে দাঁড়িয়ে নন্দিনীর দিকে আঙ্গুল তুলে চিৎকার করে বললেন, এই মেয়ে আমার সর্বনাশ করেছে, আর ওই আউটসাইডার তাকে ভুল পথে চালনা করছে। অন্তর শান্তভাবে উত্তর দিল, আমরা শুধু সত্যিটা সামনে এনেছি, আপনার কুকর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। আইনি লড়াইয়ের পাশাপাশি পারিবারিক কলহ চরমে উঠেছিল। বাড়ির প্রবীণ সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন। কেউ আমির তালুকদারের পক্ষ নিচ্ছিলেন, আবার কেউ নন্দিনীর। তবে ধীরে ধীরে যখন আরও প্রমাণ সামনে আসতে শুরু করলো, তখন অনেকেই নন্দিনীর পাশে এসে দাঁড়ালেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে আদালতের রায় নন্দিনীর পক্ষে গেল। আমির তালুকদারের অবৈধ সম্পত্তির বাজেয়াপ্ত করা হলো এবং পৈতৃক সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হিসেবে নন্দিনীকে স্বীকৃতি দেওয়া হলো। রায় ঘোষণার পর নন্দিনী চোখে জল এসে গেল। এত দিনের লড়াই, এত দিনের কষ্ট আজ সার্থক হলো। সে এগিয়ে গিয়ে অন্তরের হাত ধরল। তোমার সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। অন্তর নরম স্বরে বলল, আমরা একসাথে লড়েছি নন্দিনী, তোমার অধিকার তোমার ফিরে পেতেই হতো। আইনি লড়াই শেষ হওয়ার পর তালুকদার বাড়িতে শান্তি ফিরে এলো। নন্দিনী ধীরে ধীরে তার বাবার ব্যবসা দায়িত্ব নিজের হাতে তুলে নিল। অন্তরের পরামর্শ এবং সহযোগিতা তার পথ আরও মসৃণ করে তুলল। তাদের লোক দেখানো বিয়ে কখন যে এক গভীর ভালোবাসার সম্পর্কে পরিণত হয়েছে তা তারা নিজেরাও টের পায়নি। একে অপরের প্রতি বিশ্বাস, সহযোগিতা এবং কঠিন সময়ে পাশে থাকার অঙ্গীকার তাদের সম্পর্ককে আরও মজবুত করেছিল। একদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে নন্দিনী অন্তরের দিকে তাকিয়ে বলল, তুমি না থাকলে আমি এসব কখনোই সামলে উঠতে পারতাম না অন্তর। অন্তর তার হাত ধরে বলল, এটা আমার কর্তব্য ছিল। তাদের চোখে ছিল এক গভীর ভালোবাসা যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। চাচার ষড়যন্ত্র আর সম্পত্তির লোভ তাদের আলাদা করতে পারেনি, বরং আরও কাছে এনেছিল। আইনি লড়াইয়ে ঝড় থেমে যাওয়ার পর তালুকদার বাড়িতে এক শান্ত স্নিগ্ধ বাতাস বইতে শুরু করলো। নন্দিনী ধীরে ধীরে তার পৈতৃক ব্যবসার হাল ধরছিল, আর অন্তর সবসময় তার পাশে থেকে বন্ধুর মতো পরামর্শ দিয়েছিল।
তাদের লোক দেখানো বিয়ের আড়াল থেকে কখন যে এক গভীর না বলা ভালোবাসা জন্ম নিয়েছে তা তারা দুজনেই অনুভব করতে পারছিল। যদিও সরাসরি মুখ ফুটে কেউ কিছু বলেনি। একদিন সন্ধ্যায় অফিসের কাজ সেরে নন্দিনী ক্লান্ত শরীরে ঘরে ফেরে। অন্তর বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশ দেখছিল। নন্দিনীর পায়ের শব্দ শুনে সে ঘুরে দাঁড়ায়। ক্লান্ত? অন্তরের চোখে উদ্বেগ। নন্দিনী হালকা হেসে বলে, হ্যাঁ, আজ একটু বেশি কাজ ছিল। অন্তর বারান্দার এক কোণে রাখা আরামদায়ক চেয়ারটি দেখিয়ে বলে, বসে একটু বিশ্রাম নাও। নন্দিনী চেয়ারে বসে লম্বা শ্বাস নেয়। রাতের ঠান্ডা বাতাস তার ক্লান্তি কিছুটা হলেও দূর করে। কিছুক্ষণ নীরব থাকার পর অন্তর এগিয়ে এসে তার পাশে দাঁড়ায়। তোমার শরীর খারাপ লাগছে? অন্তরের স্বরে কনসার্ন। নন্দিনী মাথা নাড়ে। না, ঠিক আছে, শুধু একটু টায়ার্ড। তুমি কি কিছু খাবে? না, এখন না, একটু পরে খাবো। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। আকাশে অজস্র তারা মিটমিট করে জ্বলছে। শহরের কোলাহল অনেক দূরে মিলিয়ে গেছে। অন্তর, নন্দিনী ধীরে ধীরে ডাকে, হুম। তুমি আমার জন্য এত কিছু কেন করলে? নন্দিনীর কণ্ঠ কৃতজ্ঞতায় ভরা। অন্তর তার দিকে তাকায়। তুমি কি এখনো সেই কথাই ভাবছো? না, ভাবছি না, শুধু মনে হচ্ছে। নন্দিনী থেমে যায়। কি মনে হচ্ছে? অন্তর অধৈর্য হয়ে জিজ্ঞাসা করে। নন্দিনী গভীর শ্বাস নেয়। মনে হচ্ছে আমাদের সম্পর্কটা শুধু একটা কন্ট্যাক্ট ছিল না। অন্তর কিছুক্ষণ চুপ থাকে। রাতের নীরবতা তাদের চারপাশ আরো নিস্তব্ধ করে তোলে। তুমি ঠিক বলছো। অবশেষে অন্তর বলে, আমারও তেমনটাই মনে হয়। তার চোখে চোখ পড়ে। সে দৃষ্টিতে মিশে থাকে গভীর অনুভূতি, যা এতদিন তারা দুজনেই এড়িয়ে যেতে চেয়েছিল। তাহলে এর মানে কি? নন্দিনীর স্বরে দ্বিধা। এর মানে? অন্তর এগিয়ে এসে আলতো করে নন্দিনীর হাত ধরে। তার স্পর্শে নন্দিনীর সারা শরীর যেন একটা মৃদু শিহরণ বয়ে যায়। এর মানে আমাদের মধ্যে কিছু একটা তৈরি হয়েছে নন্দিনী, যা শুধু কন্ট্রাক্টের চেয়েও অনেক বেশি। নন্দিনী অপলক দৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে থাকে। তার হৃদস্পন্দন দ্রুত হয়। তুমি কি আমাকে পছন্দ করো? তার স্বরে অনিশ্চয়তা। অন্তর মৃদু হাসে। পছন্দ করি না বললে মিথ্যা বলা হবে। প্রথম দিন থেকেই তোমার মধ্যে কিছু একটা ছিল যা আমাকে আকৃষ্ট করেছে। হয়তো প্রথমে সেটা শুধু কৌতূহল ছিল, কিন্তু ধীরে ধীরে। অন্তর থামে। ধীরে ধীরে কি? নন্দিনী অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, ধীরে ধীরে কখন যে ভালোবাসা হয়ে গেল তা আমি নিজেও বুঝতে পারিনি। অন্তর স্বীকার করে। নন্দিনীর চোখে জল চিকচিক করে ওঠে। আমারও একই রকম অনুভূতি হয়। অন্তর আলতো করে নন্দিনীর গাল স্পর্শ করে। তাহলে আর দেরি কেন? চলো আমাদের নতুন সম্পর্ক শুরু হোক। আফটার অল আমাদের কাছে তো এর সম্পর্কের স্বীকৃতি রয়েছে। তাদের ঠোঁট একে অপরের সাথে মিশে যায় এক গভীর চুম্বনে। রাতের নীরবতা ভেঙে যেন এক নতুন সুর বাজে তাদের হৃদয়ে। কয়েকদিন পর অফিসে একটি ছোট পার্টি ছিল। নন্দিনীর কোম্পানির একটি বড় প্রজেক্ট সফল হওয়ায় এই সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। পার্টির ঝলমলে আলো আর হাসি খুশির মাঝেও নন্দিনীর চোখ বারবার খুঁজছিল অন্তরকে। অন্তর একপাশে দাঁড়িয়ে কয়েকজন গেস্টের সাথে কথা বলছিল। নন্দিনী এগিয়ে গিয়ে তার হাত ধরে। চলো আমার সাথে। নন্দিনী অন্তরকে টেনে নিয়ে যায় ভিড়ের বাইরে একটি নির্জন বেলকনিতে। কি হয়েছে? অন্তর হেসে জিজ্ঞাসা করে, কিছু না, শুধু তোমার পাশে থাকতে ইচ্ছে করছে। নন্দিনী অন্তরের বুকে মাথা রাখে। অন্তর তার বাহু দিয়ে নন্দিনীকে জড়িয়ে ধরে। আমারও এরকম লাগে নন্দিনী, যখন তুমি আশেপাশে না থাকো তখন সব কিছু ফাঁকা মনে হয়। তাদের নীরব আলিঙ্গন তাদের গভীর ভালোবাসার প্রকাশ ঘটায়। কিন্তু সব সম্পর্কই মসৃণ হয় না। কিছুদিন পর তাদের মধ্যেও ছোটখাটো ভুল বোঝাবুঝি আর মান অভিমান শুরু হয়। একদিন অফিসে একটি সামান্য বিষয় নিয়ে নন্দিনী অন্তরের সাথে একটু রুক্ষভাবে কথা বলে। অন্তর চুপ করে থাকে, কিন্তু তার মুখ দেখে নন্দিনী বুঝতে পারে সে কষ্ট পেয়েছে। রাতে যখন তারা ঘরে ফেরে, নীরবতা তাদের মধ্যে একটা দেওয়াল তৈরি করে রাখে। নন্দিনী বিছানার একপাশে ফিরে শুয়ে থাকে আর অন্তর সোফায় বসে রাতের অন্ধকার দেখে। ঘুম আসে না কারো চোখে। নন্দিনীর মনে অনুশোচনা হয়, কেন সে অকারণে অন্তরের সাথে খারাপ ব্যবহার করলো। কিছুক্ষণ পর নন্দিনী বিছানা ছেড়ে উঠে এসে সোফার পাশে দাঁড়ায়। অন্ধকারে সে দেখতে পায় অন্তরের বিষণ্ণ মুখ। অন্তর,
নন্দিনী ডাকে। অন্তর মুখ না ফিরিয়ে বলে, ঘুম পাচ্ছে না? আমার ভুল হয়েছে। নন্দিনী স্বীকার করে। অফিসে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। অন্তর ধীরে ধীরে মুখ তোলে, তার চোখে অভিমান মেশানো ভালোবাসা। তুমি এত তাড়াতাড়ি ভুল বুঝতে পারো? নন্দিনী হেসে তার পাশে বসে। তুমি কি রাগ করেছো? হুম হুম। রাগ করিনি, অন্তর বলে, শুধু খারাপ লাগছিল। আমারও খারাপ লাগছিল। নন্দিনী অন্তরের হাত ধরে। আমরা দুজনেই জানি একে অপরের থেকে দূরে থাকা আমাদের পক্ষে কতটা কঠিন। অন্তর নন্দিনীর দিকে তাকায়, তাদের হাত ধরা থাকে। নীরবতা ভেঙে তারা একে অপরের চোখে গভীর ভালোবাসা খুঁজে পায়। আর কখনো এমন হবে না। অন্তর প্রতিজ্ঞা করে। আর আমিও। নন্দিনী তার বুকে মাথা রাখে। তাদের ছোটখাটো মান অভিমান তাদের সম্পর্কের গভীরতা আরো বাড়িয়ে তোলে। তারা বুঝতে পারে ভালোবাসা শুধু ভালো লাগা নয়, একে অপরের ভুলগুলো মেনে নেওয়া এবং ক্ষমা করে দেওয়াই আসল সম্পর্ক। তাদের ভালোবাসার প্রকাশ ক্রমশই স্পষ্ট হয়ে উঠছিল। একে অপরের প্রতি গভীর অনুভূতি তারা লুকিয়ে রাখতে পারছিল না। তাদের প্রতিটি মুহূর্তে জুড়ে থাকতো নীরব ভাষায় ভালোবাসার ইশারা, চোখের চাহনিতে গভীর আকর্ষণ আর সামান্য স্পর্শে হৃদয়ের উষ্ণতা। একদিন সকালে ঘুম ভেঙে নন্দিনী দেখে অন্তর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি দেখছো? হুম হুম। নন্দিনী হেসে জিজ্ঞাসা করে। তোমাকে দেখছি। অন্তরের উত্তর খুব সহজ, কিন্তু তাতে মিশেছিল গভীর ভালোবাসা। ভাবছি আমার জীবনে তুমি না এলে কি হতো। নন্দিনী তার হাত ধরে নিজের কাছে টেনে নেয়। আর সেদিন কখনো আসবে না। তাদের সকাল শুরু হয় একে অপরের উষ্ণ আলিঙ্গনে। কাজের ব্যস্ততার মাঝেও তারা একে অপরের জন্য সময় বের করত। অফিসের ফাঁকে ছোট্ট একটি কফি ব্রেক হোক বা সন্ধে একসাথে বারান্দায় বসে আকাশে তারা দেখা, প্রতিটি মুহূর্ত তাদের ভালোবাসার রঙে রাঙানো ছিল। কিন্তু ভালোবাসার পথে মাঝে মাঝে ছোটখাটো বাধা আসে। একদিন অন্তরের পুরনো এক বান্ধবী অফিসে আসে তার সাথে দেখা করতে। তাদের স্বাভাবিক কথাবার্তা নন্দিনীর মনে সামান্য হলেও অস্বস্তি সৃষ্টি করে। যদিও সে বাইরে কিছু প্রকাশ করে না, ভেতরে ভেতরে একটা চাপা ঈর্ষা অনুভব করে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে নন্দিনী কিছুটা নীরব থাকে। অন্তর তার নীরবতা লক্ষ্য করে। কি হয়েছে তোমার? আর চুপচাপ কেন? অন্তর জিজ্ঞাসা করে। কিছু না। নন্দিনী সংক্ষিপ্ত উত্তর দেয়। অন্তর বুঝতে পারে কিছু একটা হয়েছে। সত্যি করে বলো তো কি হয়েছে? আমার সাথে শেয়ার না করলে বুঝবো কি করে? নন্দিনী কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে অফিসের বান্ধবীর সাথে সাক্ষাতের কথা বলে। অন্তর হেসে তার হাত ধরে। তুমি কি ঈর্ষান্বিত হয়েছ? নন্দিনী মুখ নিচু করে বলে। একটু হতো। বুক ঘামে। অন্তর তার চিবুক ধরে মুখ তুলে। তুমি আমার জীবনে আসার পর আর কারো জায়গা নেই, আমার কাছে তুমি সব। নন্দিনীর মন শান্ত হয়। সে অন্তরের বুকে মাথা রেখে তার উষ্ণ আলিঙ্গনে শান্তি খুঁজে পায়। ঠিক তেমনই একদিন নন্দিনীর অফিসের এক পুরনো সহকর্মী, যার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, বাড়িতে আসে একটি প্রজেক্টের ব্যাপারে আলোচনা করতে। তাদের স্বাভাবিক কথাবার্তা আর একসাথে কাজ করা অন্তর ভালোভাবে নিতে পারে না। তার মনে একটা চাপা অস্বস্তি আর রাগ জন্মায়। সেদিন রাতে ডিনার টেবিলে অন্তরের মুখ গম্ভীর থাকে। নন্দিনী বুঝতে পারে কিছু একটা হয়েছে। কি হয়েছে তোমার? নন্দিনী জিজ্ঞাসা করে। কিছু না। অন্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নন্দিনী ছাড়ে না। তুমি মিথ্যে বলছো, আমি বুঝতে পারছি কিছু হয়েছে। অন্তর দীর্ঘশ্বাস ফেলে দেবের সাথে তার আলোচনা এবং একসাথে কাজ করার কথা বলে। নন্দিনী হেসে অন্তরের হাত ধরে। তুমি কি জেলাস? অন্তর মুখ ফিরিয়ে নেয়। হয়তো একটু। তুমি একটা বোকা। নন্দিনী তার গালে আলতো করে চুমু খায়। তুমি আমার জীবনে আসার পর আর কারো কথা আমি ভাবতেই পারিনি। তুমি আমার সবকিছু। তাদের এই ছোটখাটো মান অভিমান তাদের ভালোবাসাকে আরো গভীর করে তোলে। তারা বুঝতে পারে ভালোবাসার মধ্যে অধিকার বোধ থাকাটা স্বাভাবিক, কিন্তু সেই অধিকার যেন অবিশ্বাস বা সন্দেহের রূপ না নেয়। তারা একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসার বাঁধনকে আরো শক্ত করে তোলে। তাদের ভালোবাসার প্রকাশ এখন আর শুধু নীরব ইশারায় সীমাবদ্ধ থাকে না। তারা একে অপরের প্রতি তাদের গভীর অনুভূতির কথা সরাসরি বলে, ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হয়, আর প্রতিটি মুহূর্তে একে অপরের সান্নিধ্যে খুঁজে পায় জীবনের পরম শান্তি।
তাদের কন্ট্রাক্ট ম্যারেজ আর সত্যিকারের ভালোবাসার এক সুন্দর পরিণতি লাভ করেছে। আইনি লড়াইয়ের শেষে শুনানি ছিল আজ। নন্দিনী আর অন্তর আদালতে এসে দাঁড়িয়েছিল। দুজনের মুখেই চাপা উত্তেজনা। দীর্ঘ কয়েক মাসের আইনি প্রক্রিয়া আজ একটা চূড়ান্ত রূপ পেতে চলেছে। তাদের পাশে ছিলেন তাদের আইনজীবী এবং আলিশা। কোর্টে আমির তালুকদারও উপস্থিত ছিলেন। তার চোখে মুখে পরাজয়ের স্পষ্ট ছাপ। তার আইনজীবী শেষ চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু অন্তরে জোগাড় করা অকাঠ্য প্রমাণ এবং পুলিশের তদন্ত রিপোর্ট তার সমস্ত যুক্তিতর্ক নস্যাৎ করে দিচ্ছিল। বিচারক রায় ঘোষণার জন্য প্রস্তুত হলেন। পিনপতন নীরবতা বিরাজ করছিল আদালত কক্ষে। দীর্ঘ শুনানির পর এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নন্দিনী তালুকদারই তার পৈতৃক সম্পত্তির একমাত্র এবং বৈধ উত্তরাধিকারী। বিচারকের গম্ভীর কণ্ঠস্বর যেন সকলের বুকে ধুকপুকানি থামিয়ে দিল। নন্দিনীর চোখে জল চিকচিক করে উঠল। অন্তর তার হাত শক্ত করে ধরল। আলিশা এগিয়ে এসে নন্দিনীকে জড়িয়ে ধরল। এবং এই আদালত আরও নির্দেশ দিচ্ছে যে অভিযুক্ত আমির তালুকদার তার অবৈধ কার্যকলাপের জন্য আইন অনুযায়ী শাস্তি ভোগ করবে। বিচারকের শেষ কথাগুলো যেন আমির তালুকদারের শেষ আশাটুকুও কেড়ে নিল। তিনি হতাশ হয়ে কাঠগড়ায় বসে পড়লেন। রায় ঘোষণার পর নন্দিনী আর অন্তর একে অপরের দিকে তাকালো। তাদের চোখে মুখে আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু। এতদিনের লড়াই আজ সফল হয়েছে। কোর্টের বাইরে এসে নন্দিনী গভীর শ্বাস নিল। বিশ্বাস হচ্ছে না, অবশেষে সব শেষ হলো। অন্তর তার হাত ধরে বলল, হ্যাঁ নন্দিনী, আমরা জিতেছি। এটা তোমার সাহায্য ছাড়া কখনোই সম্ভব হতো না। নন্দিনী কৃতজ্ঞ স্বরে বলল, আমরা একসাথে লড়েছি। অন্তর উত্তর দিল, আর সবসময় একসাথে থাকবো। আলিশা হেসে বলল, তাহলে এবার সেলিব্রেশন হোক। নন্দিনী হাসল। অবশ্যই হবে। কয়েকদিন পর তালুকদার বাড়িতে এক আনন্দঘন পরিবেশ। নন্দিনী আর অন্তরের বিয়ের প্রস্তুতি চলছে। আইনি ঝামেলা মিটে যাওয়ার পর তারা আর লোক দেখানো সম্পর্কের আড়ালে থাকতে চায় না। তাদের ভালোবাসা আজ পূর্ণতা পেতে চলেছে। বাড়ির প্রবীণ সদস্যরাও তাদের আশীর্বাদ করছেন। ফাহিমও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে এবং নন্দিনীর কাছে তার বাবার কুকর্মের জন্য ক্ষমা চেয়েছে। বিয়ের দিন নন্দিনীকে অপরূপ দেখাচ্ছিল। লাল বেনারসি, সোনার গয়না আর ফুলের সাজে সে যেন এক স্বর্গীয় অপ্সরা। অন্তরও পাঞ্জাবিতে সুদর্শন লাগছিল। তাদের বিয়ের অনুষ্ঠান বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন সকলেই উপস্থিত ছিলেন। আলিশা সবকিছু তদারকি করছিল। কাজী সাহেব বিয়ের মন্ত্র পড়ালেন। নন্দিনী আর অন্তর একে অপরের দিকে তাকিয়ে হাসি মুখে কবুল বললেন। তাদের ভালোবাসার বন্ধন আজ সমাজের সামনে স্বীকৃতি পেল। বিয়ের পর অন্তর আর নন্দিনী তাদের নতুন জীবন শুরু করলো। নন্দিনী তার ব্যবসার দায়িত্ব আরও ভালোভাবে সামলাতে শুরু করলো, আর অন্তর সব সময় তার পাশে থেকে সাহায্য করলো। তাদের মধ্যে ভালোবাসা, বিশ্বাস আর বোঝাপড়া তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলল। একদিন সন্ধেয় বারান্দায় বসে অন্তর নন্দিনীর চুলে বিলি কাটছিল। আমাদের সেই কন্ট্যাক্ট ম্যারেজের কথা মনে আছে? নন্দিনী হেসে জিজ্ঞেস করলো। অন্তরও হাসল। হ্যাঁ, ভাবিনি সেটা একদিন সত্যি ভালোবাসার সম্পর্কে পরিণত হবে। তুমি আমার জীবনে না এলে কি হতো বলো তো? নন্দিনী অন্তরের বুকে মাথা রাখল। আর সেই কথা কখনো মনেও এনে না। অন্তর তার কপালে আলতো করে চুমু খেল। আমরা এখন একসাথে আছি আর সব সময় থাকবো। তাদের ভালোবাসার গল্প এক সুখী পরিণতির দিকে এগিয়ে চলল। তারা একে অপরের সাথে ভাগ করে নিল জীবনের সমস্ত আনন্দ আর বেদনা। তাদের কন্ট্রাক্ট ম্যারেজ প্রমাণ করলো কখনো কখনো অপ্রত্যাশিত পরিস্থিতিতেও সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া যায়, আর সেই ভালোবাসা সব বাধা অতিক্রম করে এক সুখী জীবনের সূচনা করতে পারে।